ডার্ক ওয়েবের এক ভয়ঙ্কর স্নাইপার শহরের দুর্নীতিবাজদেরকে হেডশট দিয়ে হত্যা করা শুরু করে দেয়। আর সে এই হত্যাগুলো তার স্নাইপার দিয়ে এমন ভাবে করছিল যে তাকে ধরার জন্য ব্রিটিশদের সব থেকে তুখোর গোয়েন্দা সংস্থা MI16 এর ঘুম হারাম হয়ে যায়। আর এদিকে সেই স্নাইপারের তাণ্ডবে শহরের সকল দুর্নীতিবাজদের ঘুম উড়ে যেতে থাকে। শেষ পর্যন্ত এই স্নাইপার এমন ভাবে হত্যা করতে কোন লেভেলে চলে গিয়েছিল আর MI16 এজেন্টরা কি পেরেছিল সেই স্নাইপারকে ডাউন করতে, এবং মুভির একদম শেষে স্নাইপারের জীবনে কি ঘটেছিল তার কাহিনী জানাতে আজ আমি হাজির হয়ে গেলাম 2024 সালের মোস্ট পপুলার এবং সেরা IMDb রেটিং প্রাপ্ত দ্য ডে অব দ্য জ্যাকাল সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে। এই সিরিজটা তোমাকে কোথায় থেকে যে কোথায় নিয়ে ফেলবে তুমি সেটা টেরও পাবে না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই সিরিজটা এতটাই টানটান উত্তেজনা আর মারাত্মক সব স্নাইপার মিশন দিয়ে ভরপুর, যেটা এক্সপ্লেন না করলে তোমাদের বিডি স্টোরি স্টার চ্যানেল অপূর্ণই থেকে যাবে। ভিডিওটা যদিও বড় হতে চলেছে, তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে তোমরা কোনোভাবেই নিরাশ হয়ে ফিরবে না। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার জাস্ট দুটি কথা। তোমাদের জন্য তৃতীয় যেই চ্যানেলটি আনা হয়েছে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার অবস্থা খুবই করুন, কারণ বিডি স্টোরি স্টারে 2.5 লাখ সাবস্ক্রাইবার থাকার উপরও সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 3000-এর কাছাকাছি। আর যদি চ্যানেলের সাবস্ক্রাইবার কম থাকে তবে ওই চ্যানেলে ভিডিও দেওয়ার আসলে কোনো আগ্রহ থাকে না। তাই তোমাদের কাছে আমার জোর অনুরোধ থাকবে, তোমরা যারা এই ভিডিওটি দেখতে বসেছো ওই চ্যানেলেও যে একটি করে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। এবার চলো আর কোনো কথা না বাড়িয়ে সিরিজের এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিরিজের শুরুতেই আমরা একটি বৃদ্ধ লোককে দেখতে পাই, তাকে দেখা যায় সে আয়নার সামনে তার চেহারা সুন্দরভাবে পরিপাটি করার চেষ্টা করছে। আর তার পাশে আমরা তারই মতো আরো একজন লোককে মরে পড়ে থাকতে দেখতে পাই। মূলত এই লোকটি আসল লোককে মেরে ফেলার পরে তার মতো কস্টিউম পরে রেডি হচ্ছে এক মিশনে যাওয়ার জন্য। সেখান থেকে বেরিয়ে বৃদ্ধ লোকটি এক বিশাল কর্পোরেট অফিসের মধ্যে ঢুকতে আমরা দেখতে পাই। মূলত মুখোশ পরা এই লোকটি একটু আগে আসল যেই লোককে মেরে ফেলেছিল সেই লোকটি এই কর্পোরেট অফিসের একজন ক্লিনার হিসেবে কাজ করত। আর সেই লোককে মেরে ফেলার পরে তার মতো কস্টিউম ডিজাইন পরে সে এই অফিসে এসেছে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে। এভাবে একের পর এক সে সিকিউরিটি পার করে একটি ডাস্টবিন নিয়ে লিফটের মধ্যে উঠে পড়ে। এবার লিফট থেকে নামার পরে তার ব্যাগ থেকে একটি গান বের করে সেই গানে সাইলেন্সার লাগাতে বসে। ঠিক ওই সময়ে একজন ফিমেল স্টাফ ওই রুমে ঢুকে পড়ার কারণে সেই লোককে সাইলেন্সার লাগানো দেখতে পায়। আর এবার সেই লোকটি তার সাইলেন্সার লাগানো গান দিয়ে ওই মেয়েটিকে সেখানেই মেরে ফেলে। এরপর সেখানে আরো একজন তাকে দেখতে পাওয়ার কারণে এই বৃদ্ধ লোকটি তার উপর আক্রমণ করে তাকেও মেরে ফেলে। এভাবে সবাইকে মারতে মারতে সে চলে আসে এই কর্পোরেট অফিসের মালিকের ছেলে ইলিয়াসের রুমে। তবে হঠাৎ করে তার রুমের মধ্যে এমন মানুষকে দেখার পরে ইলিয়াস নিজেকে প্রোটেক্ট করতে থাকে। তবে ইলিয়াস সেই লোকের কাছ থেকে আর পালাতে পারে না, তাই এতক্ষণে সেই লোকটা কয়েকটা বুলেট ঢুকিয়ে দেয় তার শরীরের মধ্যে। তবে ইলিয়াস তাকে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তাকে জানে মেরে না ফেলে। এই কথা শুনে সেই লোকটি তাকে আর হত্যা না করে সরাসরি লিফটে করে বিল্ডিং এর ছাদের উপরে চলে আসে। তারপর সেখান থেকে একটি দড়ি বিল্ডিং এর নিচে ফেলে দেয়। আর ওই দড়ি বেয়ে পেছনের দরজা দিয়ে আরামসে বিল্ডিং থেকে নিচে নেমে আসে। মুখোশ পরা বৃদ্ধ লোকটি যখন তার বাসায় ফিরে আসে এবার সে একটা একটা করে তার সকল কস্টিউম খুলতে থাকে। সকল কস্টিউম খোলার পরে এবার আমরা সেই লোকের আসল চেহারা দেখতে পাই। এই লোকটির নাম হচ্ছে জ্যাকাল, আর সে হচ্ছে একজন প্রফেশনাল কিলার। মূলত সে ডার্ক ওয়েবের মাধ্যমে অর্ডার নিয়ে থাকে, আর অর্ডার পাওয়ার পরে সে তার স্নাইপার দিয়ে সেই লোকগুলোকে হত্যা করে থাকে। আর প্রত্যেকটা হত্যার জন্য সে মোটা পরিমাণ টাকাও নিয়ে থাকে। যাই হোক, এই বিশাল কর্পোরেট অফিসে এমন আক্রমণের কারণে চারপাশে পুলিশ এসে ঘিরে নিতে থাকে। মূলত এই কর্পোরেট অফিস ছিল একজন জার্মান পলিটিশিয়ানের, আর সেই পলিটিশিয়ানের নাম হচ্ছে ফেস্ট উইলিয়াম। যখন জার্মানের সেই পলিটিশিয়ান ফেস্ট জানতে পারে যে তার অফিসের উপরে হামলা হয়েছে, সেই সাথে তার একমাত্র ছেলে গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে, তাই সে তার ছেলেকে দেখার জন্য হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে তোমরা তো বুঝতেই পারছো একজন পলিটিশিয়ান বলে কথা, তার চারপাশে হাজার সিকিউরিটি তাকে প্রোটোকল দিয়ে হসপিটালের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু ওই হসপিটাল থেকে মাত্র কয়েক মাইল দূরের এক বিল্ডিং এর উপরে আমরা সেই স্নাইপার জ্যাকালকে দেখতে পাই, যে বিল্ডিং এর একটি রুমের মধ্যে বসে বসে তার স্নাইপারের এক একটা পার্টস অ্যাসেম্বল করছিল। মানে কাহিনী তো তোমরা ধরেই ফেলেছো। আসলে জ্যাকালের টার্গেট ছিল এই জার্মান পলিটিশিয়ান ফেস্ট, আর তাকে মার্ডার করার অর্ডার পেয়েছিল ডার্ক ওয়েব থেকে, যার বিনিময়ে তাকে $25 মিলিয়ন দেওয়া হবে। আর সিরিজের শুরুতেই জ্যাকেলের যেই আক্রমণ তোমরা দেখলে এটা ছিল শুধুমাত্র এই পলিটিশিয়ান ফেস্টকে তার বাড়ির বাইরে আনার একটা প্ল্যান মাত্র, কারণ তার ছেলেকে আহত করে ফেললে সে তার ছেলেকে দেখার জন্য অবশ্যই হসপিটালে আসবে। আর এখানে জ্যাকেল তার টার্গেট স্নাইপার দিয়ে শিকার করবে। স্নাইপার পুরোপুরি অ্যাসেম্বল করে নেওয়ার পরে এবার সে টার্গেট নিয়ে বসে থাকে
থাকে বিল্ডিং এর ভেতর থেকে। এদিকে সেই পলিটিশিয়ান ফেস্ট তার বিশাল সিকিউরিটি এবং গাড়ি বহর নিয়ে ওই হসপিটালের সামনে এসে থামে, কিন্তু সে গাড়ি থেকে নামার আগে তার কয়েকজন সিকিউরিটি নেমে চারপাশ ভালোভাবে দেখে নেয় আশেপাশে কোনো শত্রু বা শুটার রয়েছে কিনা। আর এখানে ফেস্টের সিকিউরিটিদের দায়িত্ব ছিল যে তাকে মাত্র 5 সেকেন্ডের মধ্যে গাড়ি থেকে নামিয়ে হসপিটালের মধ্যে ঢুকিয়ে নেওয়া। সকল রকম সিকিউরিটি চেক আপ করার পরে এবার ফেস্টের বডিগার্ডের সাহায্যে ফেস্ট গাড়ি থেকে নামে, আর ঠিক 5 সেকেন্ডের মধ্যেই তারা গাড়ি থেকে হসপিটালের গেটের মধ্যে ফেস্টকে ঢুকিয়ে দেয়। কিন্তু এই মাল তো জানে না যে তার জন্য স্বয়ং আজরাইল অপেক্ষা করে বসে রয়েছে। ফেস্ট জ্যাকেলের স্নাইপার স্কিউব আসার সাথে সাথে সে একটা শট নেয়। এবার দেখা যায় 2 মাইল পার করে বুলেট এসে একদম ফেস্টের মাথার পেছনে ঢুকে যায় আর সামনে দিয়ে বেরিয়ে যায়, আর ফেস্ট ওই জায়গাতেই মাটিতে লুটিয়ে পড়ে। এমন এক স্নাইপার শট দেখার পরে তার সিকিউরিটিরা চারপাশে ছড়িয়ে যায় আর স্নাইপার কোথায় থেকে শট নিয়েছে সেই লোকেশন ট্র্যাক করতে থাকে। কিন্তু এদিকে দেখা যায় জ্যাকেল এমন এক ভয়ঙ্কর কাণ্ড ঘটনার পরে খুবই রিল্যাক্সে তার স্নাইপার গুলো গুটিয়ে নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যায়, আর বিল্ডিং থেকে নিচে আসার পরে সে গাড়িতে উঠে ওই জায়গা থেকে রিল্যাক্সে বেরিয়ে যায়। তবে এতক্ষণের মধ্যে সেখানে বেশ কিছু সিকিউরিটি সহ পুলিশ চলে আসে, আর অবশেষে তারা খুঁজে বের করে যে এই স্নাইপার শট এসেছে তাদের পেছনের 2 কিলোমিটার দূরের এক বিল্ডিং থেকে। পুলিশগুলো সেই বিল্ডিং এর কাছে পৌঁছে যায় আর তারা অন্য দরজা দিয়ে খুঁজতে খুঁজতে জ্যাকেল যেই রুমে ছিল সেই রুমে চলে যায়। কিন্তু এখানে দেখা যায় পুলিশগুলো যখন রুমের মধ্যে ঢুকে জ্যাকেল আগে থেকে সেই রুমের মধ্যে বোমা সেট করে রেখেছিল। পুলিশগুলো রুমে ঢোকার সাথে সাথে সেখানে ভয়ঙ্কর এক ব্লাস্ট হয়, সাথে সাথে পুরো বিল্ডিং এর সাথে সাথে ওই পুলিশগুলো একদম ভর্তা হয়ে যায় নির্বিচারে। এই কাহিনীর পরে আমরা ব্রিটিশ ইন্টেলিজেন্সি টিম MI16 এর একটি গোপন রুম দেখতে পাই, যেখানে দেখা যায় এই রুমের মধ্যে 2 জন এজেন্ট তাদের কিছু স্নাইপার ওয়েপন নিয়ে গবেষণা করছিল। এদের মধ্যে একজন এজেন্টের নাম হচ্ছে বায়োনিকা। বায়োনিকা বাসায় ফিরে টিভিতে নিউজের মাধ্যমে জানতে পারে যে তাদের দেশের এক বড় পলিটিশিয়ানকে স্নাইপার শট দিয়ে হত্যা করা হয়েছে, আর এই কাহিনী পুরো শহরে এমন তাণ্ডব শুরু করে দিয়েছে যে ওই পলিটিশিয়ানের সকল অনুসারীরা মিটিং মিছিল এবং তোরপাল শুরু করে দিয়েছে। তবে নিউজের মধ্যে বায়োনিকা একটা বিষয় লক্ষ্য করে, এই শটটি নেওয়া হয়েছে টার্গেট থেকে কমপক্ষে 3000 মিটার দূরে থেকে। যখন বায়োনিকা এই দূরত্বটা ক্যালকুলেট করে বুঝতে পারে, সাথে সাথে বায়োনিকা এটা বুঝে যায় যে এই শট যে নিয়েছে সে নিশ্চয়ই কোনো প্রফেশনাল শুটার। অন্যদিকে আমরা জ্যাকেলকে দেখতে পাই যে এমন একটা হত্যাকাণ্ড ঘটনার পরে রিল্যাক্সে একটি দাবার বোর্ড কিনতে যায়। তবে এই দাবার বোর্ড কোনো সাধারণ বোর্ড ছিল না, আসলে এই দাবার মধ্যেই রয়েছে একটি কাস্টমাইজ স্নাইপার। যাই হোক, ওই দাবাটি যখন সে কিনে ফিরে আসছিল রাস্তার মধ্যে দেখতে পায় যে পলিটিশিয়ানকে হত্যার দায়ে পুরো রাস্তা জুড়ে পুলিশের চিরুনি তল্লাশি চলছে। পুলিশরা এবার তার গাড়ির সামনে চলে আসে আর তাকে গাড়ি থেকে নামিয়ে পুরো গাড়ি তল্লাশি করতে থাকে। যখন তারা দেখতে পায় যে সে একটি দাবা কিনে নিয়ে যাচ্ছে, তখন পুলিশ তাকে জিজ্ঞেস করতে থাকে তার নাম ধাম এবং পরিচয় কি। জ্যাকেল পুলিশকে একজন বিজনেসম্যান পরিচয় দেয়, সেই সাথে সে পুলিশকে জানায় এরকম অ্যান্টিক পুরান জিনিসপত্র কেনার আমার খুবই শখ, আমি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এই পুরান জিনিসপত্রগুলো কালেকশন করি। সেই পুলিশ তার কাছে সন্দেহজনক কিছু না পাওয়ার কারণে তারা জ্যাকেলকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরের দিন আমরা বায়োনিকাকে দেখতে পাই যে তার অফিসে যাওয়ার পরে MI16 এর সকল এজেন্টরা মিলে তাদের পলিটিশিয়ানের হত্যাকাণ্ডের ব্যাপারে আলোচনা করছিল। সেখানে তাদের লিডার বলতে থাকে এই হত্যাকাণ্ড যে ঘটিয়েছে তাকে দ্রুত খুঁজে বের করা জরুরি, কারণ এই শুটার যখন পলিটিশিয়ানকে হত্যা করতে পারে তার কাছে সাধারণ মানুষ কোনোভাবেই সেফ না। মিটিং চলাকালে বায়োনিকা তার অফিসারকে বলতে থাকে যে কালকে আমি একটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হলো এই শটটি নেওয়া হয়েছে প্রায় 2 কিলোমিটার দূরের একটি বিল্ডিং থেকে, আর এই শট যে নিতে পারে সে কোনো সাধারণ কিলার নয়, সে হচ্ছে অবশ্যই প্রফেশনাল শুটার। তবে এর সাথে যে স্নাইপারটি ব্যবহার করা হয়েছে এই স্নাইপারটিও খুবই স্ট্রং ভাবে মডিফাই করা। এমনিতে নর্মাল স্নাইপারের রেঞ্জ হয়ে থাকে 700 থেকে 800 মিটারের মধ্যে, কিন্তু সেদিন ওই স্নাইপারটি শট নিয়েছিল প্রায় 3000 মিটার দূরে থেকে, আর এটা পরিষ্কার ভাবে প্রমাণ করে দেয় যে সেই স্নাইপার রাইফেলটিও খুবই স্ট্রং ভাবে মডিফাই করা। এখানে বায়োনিকা তাদের টিমের আরো কয়েকজনকে জানায় যে সে একজন লোককে জানে যে এরকম ভাবে স্নাইপার রাইফেল কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারে, যদি আমরা তার পর্যন্ত পৌঁছাতে পারি তবে আমরা সেই স্নাইপারকেও ধরতে পারবো। বায়োনিকা তাদের টিমের কাছ থেকে অর্ডার নেওয়ার পরে এবার লেগে পড়ে সেই স্নাইপার বানানোর কারিগরকে ধরার জন্য। অন্যদিকে আমরা জ্যাকেলকে দেখতে পাই যে জার্মানি এমন এক মারাত্মক হত্যাকাণ্ড ঘটিয়ে ওই জায়গা থেকে এবার প্যারিসে চলে আসে, আর সাইবার ক্যাফেতে যে তার ডার্ক ওয়েবের প্রোফাইল চেক করতে থাকে। তার প্রোফাইলে ঢোকার পরে সে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য বাকি টাকা পেমেন্ট চাইতে থাকে, কিন্তু ওই ক্লায়েন্ট তাকে কোনো রেসপন্স করে না, বরং তাকে কিছু গালাগালি করে তাকে ব্লক করে দেয়। এখানে জ্যাকেলের সাথে ডিল হয়েছিল $25 মিলিয়ন, কিন্তু সে মাত্র অ্যাডভান্স পেয়েছে $3 মিলিয়ন, বাকি $22 মিলিয়ন তার বাকি পড়ে রয়েছে। আর তার সেই ক্লায়েন্ট তাকে ব্লক করে দেওয়ার কারণে রাগের জন্য তার পুরো মাথা গরম হতে থাকে। কিছুক্ষণ পরে তোমরা যখন জানতে পারো
পারবে যে এই হত্যাকাণ্ডের অর্ডারটি তাকে কে দিয়েছিল। এটা জানার পরে তোমাদের মাথাও ঘুরে উঠতে চলেছে। এদিকে আমরা জার্মানিতে দেখতে পাই বায়োনিকা খুঁজতে খুঁজতে একজন মহিলার কাছে এসে পড়েছে। আসলে বায়োনিকার সন্দেহ হয়েছে যে এই মহিলাটি সেই লোকটিকে চিনে যে এরকম কাস্টমাইজ রাইফেল বানায়। মূলত বায়োনিকা এখানে যেই লোককে খোঁজার জন্য এসেছিল ওই লোকের নাম হচ্ছে নরম্যান। বায়োনিকা তাকে বলতে থাকে, আমি খুব পরিষ্কার ভাবে জানি যে নরম্যানের সাথে তোমাদের যোগাযোগ রয়েছে, তাই যদি তোমরা বাঁচতে চাও তবে নরম্যানের ঠিকানা আমাকে বলে দাও, কারণ সে এবার এমন এক স্নাইপার রাইফেল এমন এক শুটারকে দিয়েছে যার কারণে তাদের দেশের পলিটিশিয়ানকে হত্যা করা হয়েছে। এখানে সেই মহিলাটি তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা জ্যাকেলকে দেখতে পাই যে আরো একটি নতুন মার্ডারের অর্ডার নেওয়ার জন্য একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছে। আর এই লেডি ক্লায়েন্টের নাম হচ্ছে জিনা জনসন। নির্দিষ্ট জায়গায় দেখা করার পরে জিনা তাকে বলতে থাকে যে এবার তোমাকে হত্যা করতে হবে তাদের দেশের সবথেকে বড় বিজনেসম্যান এবং বিলিয়নার ডক্টর চার্লসকে। জেনার এই অর্ডার পাওয়ার পরে জ্যাকেল তাকে বলতে থাকে যে এই লোককে মারার জন্য আমাকে 10 গুণ বেশি টাকা দিতে হবে। যেখানে তুমি $10 মিলিয়ন কথা বলছো সেটা 10 গুণ করে $100 মিলিয়ন দিতে হবে, তা না হলে এই কাজ আমি কোনোভাবেই করতে পারবো না। কারণ হিসেবে জ্যাকেল বলতে থাকে যে এই ডক্টর চার্লস নামের লোক কোনো সাধারণ মানুষ নয়। এই লোককে মারতে গেলে জ্যাকেলের নিজের জীবনেও ঝুঁকি রয়েছে। সেই সাথে এই মিশন হাতে নেওয়ার আগেই 50% অ্যাডভান্স করতে হবে, মানে তাকে $50 মিলিয়ন আগেই দিতে হবে। তবে এখানে জ্যাকেলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেই ক্লায়েন্ট সাথে সাথেই রাজি হয়ে যায় তাকে $50 মিলিয়ন অ্যাডভান্স করার জন্য। একই সময়ে জার্মানিতে দেখা যায় কয়েক হাজার স্টুডেন্ট রাস্তা অবরোধ করে নিয়ে একটি কোম্পানির বিরুদ্ধে আন্দোলন করছিল। আর এই স্টুডেন্টরা যে আন্দোলনে নেমেছিল সেটা হলো সেই বিলিয়নার ডক্টর চার্লসের বিরুদ্ধে, যাকে হত্যা করার জন্য একটু আগেই সেই স্নাইপার জ্যাকেলের কাছে অর্ডার দেওয়া হয়েছে। এখানে কারণ হিসেবে জানা যায় স্টুডেন্টদের দাবি এই ডক্টর চার্লস বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বহু সম্পদ অর্জন করে ফেলেছে। এই আন্দোলনের মধ্যে আমরা একজন মেয়েকে দেখতে পাই যার নাম হলো এমা। এখানে দেখা যায় MI16 এজেন্ট বায়োনিকা স্টুডেন্টদের মধ্যে থেকে এমা নামের সেই মেয়েটিকে তার পুলিশ বাহিনী দিয়ে ধরে নিয়ে যায়। আসলে তাকে ধরা হয়েছে এই আন্দোলন করার জন্য নয়, বরং এমা নামের এই মেয়েটি হলো সেই মহিলার মেয়ে যার কাছে বায়োনিকা সেই স্নাইপার প্রস্তুতকারক নরম্যানের খোঁজ করতে গিয়েছিল। এমাকে জেলের মধ্যে ভরে দেওয়া হয় আর তারপর শুরু হয় তার উপর মারাত্মক রকমের টর্চার। বায়োনিকার আসল উদ্দেশ্য ছিল যে এমার উপর টর্চার করার মাধ্যমে তার মায়ের মুখ থেকে নরম্যান নামক সেই স্নাইপার মেকারের আসল ঠিকানা খুঁজে বের করা। এদিকে ডিল কমপ্লিট করে জ্যাকেল ওই জায়গা থেকে তার বাড়িতে চলে আসে। এখানে আমরা ফাইনালি জ্যাকেলের পুরো পরিবার সম্পর্কে একটা ধারণা পাই, যেখানে দেখা যায় তার স্ত্রী এবং একমাত্র ছেলেকে নিয়ে জ্যাকেল একটি নির্জন এলাকার মধ্যে বিশাল বড় বাংলো বাড়িতে বসবাস করত। বহুদিন পরে বাসায় ফিরে সে তার পরিবারের সাথে কিছু সময় পার করে। সবাই ঘুমিয়ে গেলে এবার সে তার বাসার একটি আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এখানে তোমাদেরকে বলে রাখি যে জ্যাকেলের এই বাড়ির নিচে একটি গোপন রুম রয়েছে, আর এই রুমের খবর সে ছাড়া স্বয়ং তার স্ত্রীও জানতো না। এই রুমের মধ্যেই তার কি কি জিনিসপত্র রয়েছে তা তো তোমরা বুঝতেই পারছো। সে ওই রুমে ঢোকার পরে তার ল্যাপটপ ওপেন করে আর ডার্ক ওয়েবে ঢুকে খুঁজতে থাকে যে সেই জার্মান পলিটিশিয়ান ফেস্টকে হত্যা করার অর্ডার তাকে কে দিয়েছিল, আর সেই লোকটাকে যে তাকে বাকি পেমেন্ট না করে ব্লক করে দিয়েছে। কিন্তু এদিকে থানার মধ্যে দেখা যায় MI16 এজেন্ট বায়োনিকার পুলিশ এমার উপরে এমন টর্চার শুরু করে দিয়েছে সে আর ওই টর্চার সহ্য করতে না পেরে অবশেষে হার্ট অ্যাটাক করে একদম মৃত্যুর পথে চলে যায়। এমার এই অবস্থা দেখে বায়োনিকা চেষ্টা করতে থাকে তার হৃদস্পন্দন সচল রাখার জন্য, কিন্তু অনেক চেষ্টা করার পরেও অবশেষে বায়োনিকা তাকে বাঁচাতে ব্যর্থ হয়। আর পুলিশের এই নির্যাতন সহ্য করতে না পেরে এমা নামের মেয়েটি এই দুনিয়া থেকে বিদায় নেয়। ঠিক ওই সময়ে বায়োনিকাকে কল করে বসে এমা নামের মেয়েটির মা। তবে এখানে বায়োনিকা চালাকি করে এমার মাকে বলতে থাকে যে যদি সে ওই স্নাইপার নরম্যানের কোনো কন্ট্যাক্ট নাম্বার তাকে না দেয় তবে তার মেয়ের উপরে টর্চার চলতেই থাকবে। কিন্তু এই অভাগী মহিলাটি জানে না যে তার মেয়েটি কোনো দোষ না করে অলরেডি মারা গেছে। এখানে এমার মা বায়োনিকাকে বলতে থাকে যে নরম্যানের পুরো কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে তার স্বামীর ফোনে, তাই তাকে কিছুদিন সময় দেওয়ার জন্য বলে। যদি সে সুযোগ পায় তবে চেষ্টা করবে তার হাজবেন্ডের ফোন থেকে সকল কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করে বায়োনিকার হাতে তুলে দেওয়ার জন্য। সেই সাথে এমার মা বায়োনিকাকে রিকোয়েস্ট করতে থাকে যে কন্ট্যাক্ট নাম্বার তার হাতে না আসা পর্যন্ত তারা যেন পুলিশ দিয়ে তার নিষ্পাপ মেয়েটিকে অত্যাচার না করে। এদিকে আমরা প্যারিসে জিনা নামের সেই ক্লায়েন্টকে দেখতে পাই যে একটি লোকের কাছে এসেছে। এই লোকের নাম হচ্ছে তিমোথি ব্রোসলেস। মূলত এই তিমোথি নামের লোকটি আসলে জ্যাকেলের কাছে জিনা নামের এই মেয়েটিকে দিয়ে ডক্টর চার্লসকে হত্যার অর্ডার পাঠিয়েছিল। প্যারিসের অন্যদিকে আমরা দেখতে পাই যে ডক্টর চার্লস তার বিজনেস প্রতিষ্ঠানের মাধ্যমে এক বিশেষ সফটওয়্যার লঞ্চ করতে চলেছে। অন্যদিকে আমরা জ্যাকেলের বাড়িতে দেখতে পাই সেদিন ছিল তার ছেলের জন্মদিন। ঠিক ওই সময়ে তার মোবাইলে ব্যাংক থেকে একটি নোটিফিকেশন আসে, যেখানে দেখা যায় তার ব্যাংকের অ্যাকাউন্টে শুধুমাত্র $3 মিলিয়ন জমা করা হয়েছে, আর তাকে নোট করে বলা হয়েছে তুমি আমার সাথে দেখা করো। এটা দেখার পরে জ্যাকেল বুঝতে পারে যে এই টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়েছে
গিয়েছে সেই লেডি ক্লায়েন্ট জিনা। সে তার স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে ওই জায়গা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতে চায়। তবে তার স্ত্রী তাকে বলতে থাকে যে তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত আমি ছেড়ে দিয়ে আসছি। ফলে তার স্ত্রী তাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে ওই জায়গা থেকে চলে যায়। আর এদিকে জ্যাকেল এয়ারপোর্টের পেছন দরজা দিয়ে বেরিয়ে যেয়ে পাশের একটি ব্যাংকের মধ্যে ঢুকে যায়। আর সেখানে লকারের মধ্যে থেকে সে বেশ কিছু টাকা এবং নকল কিছু পাসপোর্ট বের করে নিয়ে আবারও একটি ট্যাক্সিতে করে অন্য জায়গার দিকে যেতে থাকে। জ্যাকেল যখন এয়ারপোর্টের পেছনের দরজা দিয়ে ট্যাক্সিতে করে বেরিয়ে যাচ্ছিল, তার স্ত্রী তার ছেলের বার্থডে উপলক্ষে বেশ কিছু ফুল কেনার জন্য পাশের দোকানে দাঁড়িয়েছিল। তার স্ত্রী নুরিয়া দেখতে পায় যে তার হাজবেন্ড এয়ারপোর্টের ভেতরে প্লেনে না উঠে একটি ট্যাক্সিতে করে এয়ারপোর্টের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই কাহিনী দেখার পরে তার মনের ভিতরে সন্দেহ হতে থাকে তার হাজবেন্ড হয়তো তাকে লুকিয়ে পরকিয়া করছে। যাই হোক, এদিকে আমরা জার্মানিতে দেখতে পাই যে এমার মা তার হাজবেন্ডের মোবাইল থেকে ওই স্নাইপার নরম্যানের পুরো কন্ট্যাক্ট নাম্বার চুরি করে নেয়। তারপর সাথে সাথে সে পুরো কন্ট্যাক্ট ডিটেলস MI16 এজেন্ট বায়োনিকার কাছে পাঠিয়ে দেয়। আর বায়োনিকা নরম্যানের পুরো কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার পরে এবার সেই কন্ট্যাক্ট অ্যানালাইসিস করে নরম্যানের এক্সাক্ট লোকেশন খুঁজে পায়। এবার বায়োনিকা আর দেরি না করে তার সকল টিমমেটদেরকে রেডি করে নিয়ে নরম্যানের ওই ঠিকানা বরাবর মিশন পরিচালনা করার জন্য বেরিয়ে যেতে থাকে। আর অন্যদিকে জ্যাকেল আবারও জার্মানি শহরে ফিরে আসতে থাকে। তবে জার্মানিতে ফিরে আসার পরে তার মাথার মধ্যে পুরান ভূত আবারও জেগে ওঠে। অবসর সময়ে সে তার ল্যাপটপ ওপেন করে নিয়ে ডার্ক ওয়েবে আবারও খুঁজতে থাকে যে জার্মানিতে সেই জার্মান পলিটিশিয়ান ফেস্টকে হত্যা করার অর্ডার আসলে তাকে কে দিয়েছিল। কারণ যে এই অর্ডারটি তাকে দিয়েছে তার কাছে তার $25 মিলিয়ন বাকি পড়ে রইল। যাই হোক, এদিকে দেখা যায় বায়োনিকা তার টিম নিয়ে নরম্যানের সেই আস্তানায় পৌঁছে গেছে। নরম্যান আসলে বুঝতে পারেনি যে তাকে ধরার জন্য একটি MI16 এজেন্টের টিম তার বাসায় পৌঁছে গেছে। আর এই কারণে সে আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না। ফলে বায়োনিকার টিম সেখানে আক্রমণ শুরু করে দেয় নরম্যানের ওপরে। তবে নরম্যান যথেষ্ট চেষ্টা করতে থাকে বায়োনিকার পুরো টিমকে ডাউন করার জন্য। তবে সে একা কোনোভাবেই এই স্পেশাল ভাবে ট্রেন করা MI16 এজেন্টদের সাথে পেরে উঠছিল না। মারাত্মক গোলাগুলি করতে যেয়ে নরম্যানের একটি হাত ভেঙে যায়। যখন নরম্যান বুঝতে পারে যে সে তাদের সাথে টিকতে পারবে না, এবার সে একটি ব্যাগ গুছিয়ে নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যেতে থাকে। তবে বায়োনিকার টিম এতটাই এক্সপার্ট ছিল যে তারা নরম্যানের পেছনে ধাওয়া করতে শুরু করে দেয়। ফলে নরম্যান ওই ব্যাগটি তার হাত থেকে ফেলে দিয়ে এবার যান বাঁচানোর জন্য তার আস্তানা থেকে পালিয়ে যায়। যখন MI16 এর এজেন্ট নরম্যানকে ধরতে ব্যর্থ হয়, এবার সেখানে পড়ে থাকা নরম্যানের সেই সুটকেসটি তুলে নিয়ে তারা তাদের অফিসের দিকে ফিরে আসতে থাকে। এদিকে আবার হয় কি, বায়োনিকা যখন মিশনে গিয়েছিল নরম্যানকে ধরতে, তখন এমার মা একদিন থানাতে কল করে জানতে পারে যে তার মেয়ে এমা বেশ কিছুদিন আগেই মারা গেছে। এই কথা শুনে এমার মা ও তার বাবা থানায় আসতে থাকে তার মেয়ের লাশ বুঝে নেওয়ার জন্য। যখন বায়োনিকা তার পুরো টিম নিয়ে তাদের অফিসে ফিরে আসে, এবার তারা সেই সুটকেস খুলে দেখার চেষ্টা করতে থাকে যে এর মধ্যে আসলে কি ছিল। তারা সেই সুটকেস খোলার পরে একদম ভেবাচাকা খেয়ে যায়। কারণ এবার তারা দেখতে পায় যে এই সুটকেস আসলে কোনো সুটকেসই না, বরং এই সুটকেসের মধ্যে রয়েছে ভয়ঙ্কর একটা স্নাইপার রাইফেল কাস্টমাইজ করা। মানে এই সুটকেসের প্রত্যেকটা পার্টস এক একটা স্নাইপার রাইফেলের পার্টস। এই কাহিনী দেখার পরে MI16 এজেন্টরা বুঝতে পারে যে সেদিন ওই কিলার সেখান থেকে শুধুমাত্র একটি সুটকেস নিয়েই বেরিয়ে গিয়েছিল। আর এবার তারা এটাও শিওর হয়ে যায় সেদিন ওই কিলার যেই স্নাইপার ব্যবহার করেছিল সেই স্নাইপারটি এই নরম্যান নামক লোকই তাকে বানিয়ে দিয়েছিল। এদিকে তাদের এমন তদন্ত চলতে থাকলেও অন্যদিকে দেখা যায় জ্যাকেলের স্ত্রী মনে মনে সন্দেহ করে বসেছে যে তার হাজবেন্ড হয়তো অন্য কোনো মেয়ের প্রেমে আসক্ত হয়ে পড়েছে। কিন্তু জ্যাকেল ফোনের মাধ্যমে তার স্ত্রীকে বুঝিয়ে বলতে থাকে যে এরকম তার জীবনে কিছুই ঘটেনি। সে এবার তাকে জানিয়ে দেয় যে সে একজন পুলিশের স্পাই হিসেবে কাজ করে, তাই তার পরিচয় হাইড করে রাখতে হয় সব সময়। কিন্তু বুঝতেই পারছো, মেয়ে মানুষের মন বলে কথা। সে জ্যাকেলের কোনো কথায় বিশ্বাস করে না। সে তার ফোন কেটে দেয় আর জ্যাকেলের পুরো রুম ভালোভাবে খুঁজতে থাকে যদি কোনো ক্লু পাওয়া যায় আর কি। এভাবে খুঁজতে খুঁজতে তার স্ত্রী নুরিয়া জ্যাকেলের সেই গোপন আস্তানার খবর পেয়ে যায়। যাই হোক, এদিকে আবার দেখা যায় এমার বাবা জানতে পারে যে এমার মা তার মোবাইল থেকে নরম্যান নামক সেই লোকের পুরো ঠিকানা MI16 এজেন্টের হাতে তুলে দিয়েছিল, যার কারণে এবার সে রাগ কন্ট্রোল করতে না পেরে তার স্ত্রীকে মারতে থাকে। আর এভাবেই সে তার স্ত্রীকে মারতে মারতে একদম ভুলবশত হত্যাই করে বসে। MI16 অফিসের মধ্যে একজন এজেন্ট নরম্যানের পুরো মোবাইল নাম্বার হিস্ট্রি ট্র্যাক করার পরে জানতে পারে যে সেদিন পলিটিশিয়ান ফেস্টকে হত্যা করার কিছুদিন আগে নরম্যানকে জ্যাকেল নামের এক লোক বেশ কয়েকবার ফোন করেছিল। আর তাদের মধ্যে বেশ লম্বা সময় ধরে কথাও হয়েছে। ব্যাস, এবার MI16 এজেন্টদের হাতে আরো একটি ক্লু চলে আসে। মানে এবার তাদেরকে নরম্যানের সাথে সাথে এই জ্যাকেল নামের লোকটিকেও খুঁজে বের করতে হবে। আর এদিকে ফাইনালি
ফাইনালি জ্যাকেল ডার্ক ওয়েবে বহুত পরিশ্রম করার পরে জানতে পারে যে সেদিন ওই জার্মান পলিটিশিয়ান ফেস্টকে হত্যা করার অর্ডার আর কেউ নয়, স্বয়ং তার ছেলে ইলিয়াস দিয়েছিল। এই কাহিনী জানার পরে জ্যাকেলের মাথা পুরাই ঘুরে ওঠে। মানে বাবাকে খুন করার জন্য ছেলেই সুপারি দিয়েছে কন্ট্রাক্ট কিলারকে, আর এখানে তার বাবাকে খুন করার জন্য ইলিয়াসের একটা বড় মোটিভও ছিল। আসলে ইলিয়াসের বাবা ফেস্ট বেশ কিছুদিন ধরে তার পুরো সম্পত্তি বন্টন করার চেষ্টা করছিল, আর যদি তার বাবা সম্পূর্ণ সম্পত্তি ভাগ করে দিত তবে ইলিয়াস পুরো সম্পত্তি হাতাতে পারত না, যার কারণে সে ডার্ক ওয়েবের মাধ্যমে একজন কন্ট্রাক্ট কিলার ভাড়া করেছিল তার বাবাকে হত্যা করার জন্য। এই সকল কাহিনী জানার পরে এবার জ্যাকেল বেরিয়ে পড়ে স্বয়ং ইলিয়াসকেই শেষ করে দেওয়ার জন্য, কারণ এই ইলিয়াস তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার পরে তার বাকি টাকাগুলো তাকে পেমেন্ট করেনি। সে প্রথমে বিল্ডিং এর পার্কিং লটে যায় আর ইলিয়াসের গাড়ির ড্রাইভারকে সুযোগ বুঝে খেয়ে দেয়। তারপর সে নিজের ড্রাইভার সেজে ইলিয়াসের সামনে যায়। ইলিয়াস যখন তার সকল সিকিউরিটি নিয়ে গাড়িতে উঠে বসে, এবার জ্যাকেল তার গাড়ি চালানো শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ আগানোর পরে হঠাৎ সুযোগ বুঝে জ্যাকেল ইলিয়াসের পাশে বসে থাকা তার পার্সোনাল বডিগার্ডকে এক শুট করে খেয়ে দেয়। তারপর ওই গাড়ি নিয়ে বাকি গার্ডদের কাছ থেকে পালিয়ে যাওয়া শুরু করে। এভাবে মারাত্মক একটা রেসিং শেষ করার পরে অবশেষে জ্যাকেল ইলিয়াসকে একটি ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়। এবার তাকে বলতে থাকে, তুই তোর বাবাকে হত্যা করিয়েছিস সেটা মেনে নিলাম, কিন্তু আমি তোকে কি বাস দিয়েছিলাম যে আমাকে তুই বাকি পেমেন্ট না করে ব্লক করে দিলি। ইলিয়াস তাকে বলতে থাকে যে তুমি আমার বাবাকে হত্যা করেছো ঠিক আছে, কিন্তু সেদিন অফিসের মধ্যে তুমি আমার উপরেও শুট করেছিলে, যার কারণে আমি তোমাকে আর কোনোই পেমেন্ট দেব না। তবে ইলিয়াসের এই কথা শেষ না হতেই জ্যাকেল তার হাতে থাকা একটি সাইলেন্সার লাগানো গান দিয়ে এক মারাত্মক হেডশট দিয়ে ইলিয়াসের চ্যাপ্টার এখানেই শেষ করে দেয়। আর সেই জায়গা থেকে ইলিয়াসের গাড়ি বেশ দূরে নিয়ে যাওয়ার পরে ওই গাড়ি থেকে নেমে সে সম্পূর্ণ গাড়িটাই ব্লাস্ট করে ধ্বংস করে দেয়, আর ওই জায়গা থেকে সে পালিয়ে যায়। সে যখন ওই জায়গা থেকে পালিয়ে যাচ্ছিল তখন দেখা যায় ইলিয়াসের মোবাইলে বেশ কিছু নোটিফিকেশন এসে ভরে যেতে থাকে। আসলে এই নোটিফিকেশন গুলো আসছিল তার বাসার নিচে থাকা সেই সিক্রেট রুমের মধ্যে থেকে। আসলে এই সিক্রেট রুমের মধ্যে বেশ কিছু সেন্সর লাগানো ছিল, আর সেই সেন্সর গুলো তার মোবাইলের সাথে কানেক্ট করা ছিল। যদি কেউ ওই রুমের মধ্যে জোর করে ঢোকার চেষ্টা করতে থাকে তবে মোবাইলের নোটিফিকেশন আসা শুরু করবে। নোটিফিকেশন গুলো অন করার সাথে সাথে সেই সিক্রেট রুমের মধ্যে সেট করে রাখা সিসিটিভি ক্যামেরা অন হয়ে যায়। আর এবার সেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জ্যাকেল দেখতে পায় যে তার রুমের মধ্যে আসলে কি হচ্ছে। নোটিফিকেশন অন করার সাথে সাথে জ্যাকেল দেখতে পায় যে তার স্ত্রী সেই রুমের লোকেশন খুঁজে পেয়েছে। এবার জ্যাকেল বুদ্ধি করে তার স্ত্রীকে দ্রুত কল করে বসে আর তাকে বলতে থাকে যে তুমি দ্রুত জার্মানি চলে আসো, তোমাকে ইমার্জেন্সি ভাবে আমার কিছু কথা বলার রয়েছে। আসলে জ্যাকেলের উদ্দেশ্য ছিল তার স্ত্রী যেন ওই রুমের কোনো কিছুই জেনে না যায়। যাই হোক, জ্যাকেলের এমন তড়িঘড়ি ফোন পেয়ে তার স্ত্রী তার বাসা থেকে জার্মানিতে চলে আসে। এবার জ্যাকেল তার মাইন্ড ডাইভার্ট করার জন্য বলতে থাকে যে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমি আসলে কোনো পুলিশের এজেন্ট হয়ে কাজ করি না, বরং আমি পৃথিবীর সব থেকে তুখোর ইন্টেলিজেন্সের টিম MI16 এর এজেন্ট হয়ে কাজ করি, আর আমাকে বিভিন্ন মাফিয়াদের তথ্য কালেক্ট করার জন্য মিশন দেওয়া হয়, আর এই কারণে আমাকে দেশ বিদেশে নিজের পরিচয় গোপন রেখে ঘুরে বেড়াতে হয়। আর এই চাকরির প্রথম শর্ত হচ্ছে যে স্বয়ং আমার পরিবারও জানতে পারবে না যে আমি কোন মিশনে রয়েছি, আর এই কারণে আমি এতদিন ধরে তোমার কাছ থেকে মিথ্যা বলে এসেছি। তার স্বামীর এমন ভুলভাল মন গড়া তথ্য শোনার পরে নুরিয়া তার স্বামীকে একটু বিশ্বাস করতে শুরু করে। যখন জ্যাকেল বুঝতে পারে যে তার স্ত্রী তাকে বিশ্বাস করা শুরু করেছে, এবার এমন এক ভূগোল বুঝিয়ে সে তার স্ত্রীকে শান্ত করে নেয়। তারপর সে নেমে পড়ে তার পরবর্তী মিশনে। পরের দিন জ্যাকেলকে জানানো হয় যে তাদের পরবর্তী টার্গেট ডক্টর চার্লস কিছুদিনের মধ্যেই তার একটি কোম্পানির ফাংশনের মধ্যে দিয়ে একটি অনুষ্ঠান করতে যাচ্ছে, আর ওই অনুষ্ঠানে সে একটি সফটওয়্যার বাজারে লঞ্চ করতে যাচ্ছে। সেখানে জ্যাকেলকে জানিয়ে দেওয়া হয় যেভাবে হোক ওই অনুষ্ঠানের দিনে সকলের সামনেই যেন হেডশট দিয়ে ডক্টর চার্লসকে হত্যা করা হয়। এদিকে ডক্টর চার্লসের সিকিউরিটিরা বলতে থাকে যে স্যার, আমাদের মনে হয়েছে এই অনুষ্ঠানের দিন কোনো ঝামেলা হতে পারে, তাই আমাদের মনে হয় যে আপনার সেই অনুষ্ঠানে অংশগ্রহণ না করাই ভালো। কিন্তু ডক্টর চার্লস ছিল এক্সের ঘাটতারা মাল। সে তার সিকিউরিটিদেরকে জানিয়ে দেয় যে সে কোনোভাবেই এই অনুষ্ঠান অ্যাভয়েড করতে পারবে না। অন্যদিকে দেখা যায় এবার অর্ডার পাওয়ার সাথে সাথে জ্যাকেল ডক্টর চার্লস যেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছে, আর ওই অনুষ্ঠান যেই বিল্ডিং এ হবে সেই বিল্ডিং এর আশেপাশে এসে ঘোরাঘুরি করতে থাকে। সেখানে এসেই সে দেখতে পায় যে একটি ধুমধাম কনসার্ট চলছে। জ্যাকেল ইচ্ছে করে তার মোবাইলটি মানুষের জনসমুদ্রের মধ্যে ফেলে দেয়। তারপর ওই জায়গাতে থাকা সে একজন গার্ডকে টার্গেট করে। এই গার্ডের নাম হচ্ছে রাসমাস। জ্যাকেল তাকে বলতে থাকে যে আমার ফোনটি এই মানুষের ভিড়ের মধ্যে পড়ে গেছে, ফলে সে রাসমাসের কাছে সাহায্য চায় সে যেন তার মোবাইলটি খুঁজে দেয়। কনসার্ট শেষ হওয়ার পরে রাসমাস জ্যাকেলের মোবাইলটি খুঁজে এনে দেয়, আর এই কারণে জ্যাকেল তার সাথে কথা বলতে বলতে তার সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে থাকে। কারণ জ্যাকেল এই বিল্ডিং এ কাজ করা এমন কাউকে খুঁজছিল যার মাধ্যমে অ্যাক্সেস নিয়ে সে ওই দিন এই স্টেডিয়ামের মধ্যে ঢুকতে পারবে। এখানে সে রাসমাসের সাথে
ভালো এক বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে ফেলে। এদিকে দেখা যায় স্ত্রী হত্যার দায়ে এনার বাবাকে আবারও গ্রেপ্তার করে নিয়েছে সেখানকার লোকাল পুলিশরা। সেই সাথে এবার তাকে হসপিটালের বেডে রেখে টর্চারের মাধ্যমে জিজ্ঞেস করতে থাকে যে বলো তোমার বন্ধু নরম্যান বর্তমানে কোথায় রয়েছে। বায়োনিকার টর্চার সহ্য করতে না পেরে এবার এনার বাবা তার বন্ধু নরম্যানের এক্সাক্ট লোকেশন তাদের বলে দেয়। এরপরে নরম্যানকে দেখতে পায় যে একটি হামলা থেকে বেঁচে ফেরার পর তার নতুন আস্তানার চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করছিল যে তার আশেপাশে সকল কিছু ঠিক রয়েছে কিনা। ঠিক ওই সময়ে নরম্যানের কাছে কল করে বসে জ্যাকেল। সে তাকে বলতে থাকে যে সে নতুন একটি মিশন পেয়েছে আর এই মিশনের জন্য তার একটি কাস্টমাইজ নতুন স্নাইপার লাগবে। তবে এখানে নরম্যান জ্যাকেলকে বলতে থাকে যে সেদিন MI16 এজেন্টদের হামলার কারণে তার একটি হাত ভেঙে গেছে, সেই স্নাইপার বানাবে কি সে তার হাতই নাড়াতে পারে না। নরম্যানের এই কথাবার্তা শুনে জ্যাকেল তাকে বলতে থাকে যে আমি তোমার বাসায় চলে আসছি আর তুমি আমাকে শিখিয়ে দিবে আর তোমার কথা মতো আমি স্নাইপার বানিয়ে নিব। জ্যাকেল তার বন্ধু নরম্যানের লোকেশন পেয়ে যাওয়ার পরে তার বন্ধুর বাসায় চলে আসে। দুজনে মিলে নতুন ভাবে স্নাইপার কাস্টমাইজ করে বানাতে থাকে আর এই স্নাইপার এমন ভাবে বানাতে থাকে যেটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা একটি স্নাইপার। যাই হোক সেখানে তারা দুজনে মিলে এক একটা পার্টস খুলে তাদের মতো কাস্টমাইজ করে স্নাইপার রাইফেল বানাতে থাকে। কিন্তু এখানে নরম্যান তাকে বলতে থাকে যে এই স্নাইপার আগে তোকে প্র্যাকটিস করতে হবে, কারণ এই স্নাইপার আর 4-5টা সাধারণ স্নাইপারের মতো নয়। এই স্নাইপারের মধ্যে যেই স্প্রিং ব্যবহার করা হয়েছে সেটা খুবই ভয়ঙ্কর আর যেহেতু এটা কাস্টমাইজ করে বানানো হয়েছে তাই ফাইনাল শট নেওয়ার আগে এই স্নাইপারকে একটু পরীক্ষা করে দেখা উচিত। ফলে জ্যাকেল তার বাড়ির মধ্যে থেকে বেশ কিছু দূরে জঙ্গলের মধ্যে চলে আসে তাদের বানানো স্নাইপারটি প্র্যাকটিস করার জন্য। এরপর সে তার টার্গেট লক্ষ্য করে স্নাইপার দিয়ে বারবার শট নিয়ে প্র্যাকটিস করতে থাকে যে স্নাইপারটি ঠিক জায়গা মতো লক্ষ্যভেদ করতে পারে কিনা। এমন সময় জ্যাকেল দেখতে পায় যে তার সামনের রাস্তা দিয়ে একটি কালো গাড়ি সামনে এগিয়ে যাচ্ছে নরম্যানের বাড়ির দিকে। আসলে এই কালো গাড়ির মধ্যেই ছিল MI16 এর এজেন্ট বায়োনিকা সহ তার টিমের সকল লোকজন আর যারা সত্যি সত্যি নরম্যানকে ধরার জন্য এই এলাকাতে ঢুকে পড়েছে। এটা বুঝতে পারার সাথে সাথেই জ্যাকেল তার বন্ধু নরম্যানকে কল করতে থাকে, কিন্তু এদিকে দেখা যায় নরম্যান তখন ঘুমের মধ্যে বিভোর ছিল। তবে একদম লাস্টে নরম্যান জ্যাকেলের সেই কল রিসিভ করে আর জ্যাকেল তাকে বলতে থাকে যে দ্রুত এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য, কারণ MI16 এর এজেন্টরা তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। জ্যাকেলের এই কথা শোনার সাথে সাথেই নরম্যান আগে ঘুম থেকে উঠে তার যত প্রমাণ ছিল সেই প্রমাণগুলো আগে লোপাট করে দেয়। তারপর সে যখনই ওই জায়গা থেকে পালাতে যাবে ঠিক ওই সময়ে সেখানে বায়োনিকা তার টিম নিয়ে নরম্যানের পুরো বাড়ি ঘিরে নেয় আর শুরু করে তার উপরে দ্বিতীয়বারের মতো আক্রমণ। এদিকে নরম্যানের এক হাত ভাঙা থাকার কারণে সে বায়োনিকার এই টিমের সাথে আর পেরে উঠছিল না। বায়োনিকার পুরো টিম এসে নরম্যানকে ধরে নেয় আর তাকে হোস্টেস করে নিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তারপর তাকে জিজ্ঞেস করতে থাকে যে বলো জ্যাকেল বর্তমানে কোথায় রয়েছে। কিন্তু এখানে নরম্যান বলতে থাকে যে জ্যাকেল আবার কে, সে তাকে চিনেই না। কিন্তু বায়োনিকা বলতে থাকে তোকে যখন এখানে পেয়েছি তার মানে জ্যাকেলও তোর বাড়ির আশেপাশেই কোথাও রয়েছে। এই কথা বলা শেষ না হতেই কোথায় থেকে একটা স্নাইপার বুলেট এসে লাগে নরম্যানের কপাল বরাবর আর এখানেই নরম্যানের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। আর তোমরা তো বুঝতেই পারছো এই হেডশট আসলে কে নিয়েছিল। হ্যাঁ, এই হেডশট নিয়েছিল স্বয়ং জ্যাকেল নিজেই, কারণ জ্যাকেল চাচ্ছিল না যে নরম্যানের কারণে সে বায়োনিকার খপ্পরে পড়ে যাক। কিন্তু এখানে এই শট নেওয়ার কারণে বায়োনিকার টিমের লোকজন বুঝতে পারে যে এই শটটি আসলে কোন দিক থেকে এসেছে। ফলে তারা জ্যাকেলের লোকেশন বুঝতে পারে আর তাকে গাড়ি নিয়ে তাড়া করতে শুরু করে। তবে ওই জায়গাতে জ্যাকেল দেখতে পায় যে বেশ কয়েকটি ঘোড়া রয়েছে আর সে দ্রুত একটি ঘোড়ার মধ্যে উঠে পড়ে আর সেই ঘোড়া নিয়ে জঙ্গলের রাস্তা ধরে পালিয়ে যেতে থাকে। যখন জ্যাকেল দেখতে পায় যে বায়োনিকা তার পেছনে পেছনে আসছে এবার সে রাস্তা ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায় ঘোড়া নিয়ে আর এই কারণে সে বায়োনিকার হাত থেকে এবারও প্রাণে বেঁচে যায়। তবে সে এখানেই থামে না। সামনে যাওয়ার পরে জ্যাকেল দেখতে পায় যে তার সামনে আর কোনোই রাস্তা নাই, তাই সে ঘোড়া থেকে নেমে নদীর মধ্যে লাফ দেয় আর সারা রাত নদী বেয়ে অবশেষে নদীর অপর প্রান্তে উঠে আসতে সক্ষম হয়। এভাবে সারা রাত পার করার পরে একদম ভোরবেলা সে একটি বাড়ি দেখতে পায় আর অবশেষে একটু বিশ্রাম নেওয়ার জন্য সেই বাড়ির গোয়াল ঘরে যেয়ে আশ্রয় নেয়। কিন্তু সকাল হতেই জ্যাকেলের যখন ঘুম ভাঙে সে দেখতে পায় যে একজন লোক তার মাথার উপরে শটগান ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে জ্যাকেল ওই লোকে কিছু করার আগে সেই লোকটি তার বন্দুক দিয়ে জ্যাকেলকে বন্দি করে ফেলে। তবে জ্যাকেল তাকে বলতে থাকে তুমি আমাকে ছেড়ে দিতে পারো, তার বিনিময়ে যত টাকা লাগে আমি তোমাকে দিয়ে দেবো। এভাবে সে ওই লোকের মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করতে থাকে। সে বলতে থাকে যে তোমার সাথে আমার কোনোই ঝামেলা নাই, আসলে আমি এখানে একটি গ্যাং এর হাত থেকে বাঁচার জন্য তোমার পারমিশন ছাড়াই গোয়ালের মধ্যে ঢুকে পড়েছিলাম। তার এই কথাবার্তা শুনে লোকটি মনে মনে ভাবতে থাকে যে সে জ্যাকেলকে ছেড়ে দিবে, কিন্তু জ্যাকেলকে তল্লাশি করতে যেয়ে সে তার কাছে এক কাস্টমাইজ ভয়ঙ্কর স্নাইপার রাইফেল দেখতে পায় আর এই কারণে মনে করতে থাকে যে এ কোনো কুখ্যাত শুটার হবে। আর এই কারণেই সেই লোকটি তার বড় ভাইকে কল করে তার
ফার্ম হাউসে আসতে বলে। যখন জ্যাকেল বুঝতে পারে যে সে খুব খারাপ ভাবে ফাঁসতে চলেছে, এবার সে ওই লোকের ওপরে আক্রমণ করে বসে আর তাকে ফাইনালি হত্যাও করে ফেলে। এবার সে যখন বাড়ি থেকে বেরিয়ে গাড়ির মধ্যে যেয়ে বসে, ঠিক ওই সময়ে সেই লোকের বড় ভাই এসে উপস্থিত হয় তার বাড়িতে। এবার সেই লোকের বড় ভাই এসে যখন তার ছোট ভাইকে মরে পড়ে থাকতে দেখতে পায়, সেই লোকটি পাগলের মতো চারিদিকে জ্যাকেলকে খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে সে জ্যাকেলকে গাড়ির মধ্যে পেয়েও যায়। এখানে জ্যাকেল নিজেকে বাঁচানোর জন্য সেই লোকের ওপরেও আক্রমণ শুরু করে দেয় আর তার সাথে শুরু হয় ধস্তাধস্তি। তবে এভাবে সে এক পর্যায়ে ওই লোকের ওপরে শুট করেও তাকেও ডাউন করে দিতে সক্ষম হয়। ওই সময়ে বাড়ির মধ্যে থেকে সেই লোকের একটি ছেলে বেরিয়ে আসে আর জ্যাকেলের দিকে একটি শটগান পয়েন্ট করে তাকে সারেন্ডার করতে বলে। এবার জ্যাকেল নিজের জানের মায়া ছেড়ে দিয়ে তার দিকে উল্টা স্নাইপার তাক করে আর তাকে বলতে থাকে, যদি তুমি বাঁচতে চাও তবে তোমার গান নিজে নামাও, কারণ তুমি জানো না যে আমি কি ভয়ঙ্কর এক শুটার। এভাবে কথার মাঝে ব্যস্ত রাখতে রাখতে জ্যাকেল বুদ্ধি খাটিয়ে ওই ছেলেকেও হোস্টেস করে নেয়। জ্যাকেল খুব ভালো করে জানে যে এই এলাকা থেকে বের হতে তাকে এই ছেলের সাহায্য খুবই দরকার, কারণ সে এখানকার কিছুই চিনে না। তাই সে ওই ছেলেটির মাথায় গান তাক করে তাকে গাড়ি চালাতে বলে। কিছু দূর আগানোর পরে সেই ছেলেটির হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে তার স্ত্রী নুরিকে কল করে বসে আর তাকে বলতে থাকে যে আমি এই মিশন থেকে হয়তো কোনোদিনই ফিরে আসতে পারবো না, তাই যদি সম্ভব হয় তুমি শেষবারের জন্য আমার সাথে দেখা করতে আমার বলা ঠিকানায় চলে আসো। নুরিয়াকে এই সকল কথাবার্তা বলার পরে যখন গন্তব্যে পৌঁছে যায়, এবার জ্যাকেল মনে মনে ঠিক করে নেয় যে সে এই ছেলেকেও এখানে শুট করে মেরে ফেলবে। ওই ছেলেটির মোবাইলের মধ্যে সে তার পরিবারের ছবি দেখতে পায়, তাই সে তাকে না মেরে একটি কড়া ওয়ার্নিং দিয়ে দেয় যে সে যদি তার পেছনে পড়ে যায় তবে তার পুরো পরিবারকে সে শেষ করে দেবে। এটা বলে সে ওই ছেলেটিকে ছেড়ে দিয়ে অন্যদিকে যেতে থাকে। সিরিজের সিন শিফট হলে আমরা অন্যদিকে একটি প্রাইভেট আইল্যান্ডের মধ্যে ডক্টর চার্লসকে দেখতে পাই, যে তার প্রাইভেট আইল্যান্ডে সাঁতার কাটছিল। এরপর সে যখন ওপরে উঠে আসে তার সিকিউরিটিদেরকে জিজ্ঞেস করতে থাকে যে এক সপ্তাহ পরে তার যে মিটিং এর আয়োজন করা হয়েছে সেখানকার সিকিউরিটির কি অবস্থা। তার সিকিউরিটিরা তাকে বলতে থাকে যে ওই জায়গার চারপাশের কাজগুলো বুলেট প্রুফ করা হয়েছে। অন্যদিকে যখন জ্যাকেলের স্ত্রী নুরিয়া তার বলা ঠিকানায় চলে আসে, তখন জ্যাকেল তার স্ত্রীকে বলতে থাকে, আমার হাতে শুধুমাত্র একটি ছোট্ট কাজ রয়েছে, এই কাজটি করার পরে আমি চিরদিনের জন্য তোমার এবং আমার ছেলেদের কাছে ফিরে যাব। সামান্য এই কথা বলার জন্য তুমি আমাকে এত দূর থেকে ডেকে নিয়ে এসেছো। তবে এখানে দেখা যায় এই সকল কথা বলতে বলতেই তার রুমের মধ্যে থেকে জ্যাকেল একটি বৃদ্ধ মানুষের মুখোশ বের করে নিয়ে আসে। আর সিরিজের ঠিক শুরুর মুহূর্তে যেমনটা তোমরা দেখেছিলে ঠিক ওই রকম ভাবে আবারও বৃদ্ধ মানুষের ছদ্মবেশে সে রুম থেকে বেরিয়ে যায়। আসলে এখানে জ্যাকেলের প্ল্যান ছিল ডক্টর চার্লস কয়েকদিন পরে যেই জায়গায় তার অনুষ্ঠান সম্মেলন করতে যাবে ওই জায়গাটি ভালোভাবে নজরদারি করা, আর সেই জায়গাতে খুঁজে বের করতে হবে একটি ঠিকঠাক জায়গা যেখান থেকে সে তার স্নাইপার নিয়ে খুব সহজেই ডক্টর চার্লসকে মেরে ফেলতে পারবে। যখন সে তার বাসা থেকে এয়ারপোর্টে পৌঁছায়, MI16 এজেন্ট বায়োনিকাও এয়ারপোর্টের একটি জায়গায় বসে রয়েছে। আসলে বায়োনিকাকে হায়ার করে নিয়ে আসা হয়েছিল ডক্টর চার্লসের চিফ সিকিউরিটি হিসেবে। মানে কিছুদিন পরে ডক্টর চার্লসের যেই অনুষ্ঠান সম্প্রচারিত হতে যাচ্ছে ওই অনুষ্ঠানের চিফ সিকিউরিটি হিসেবে থাকবে এই MI16 এজেন্ট বায়োনিকা ও তার টিম। এই কাহিনী দেখে এবার জ্যাকেল প্লেনের মধ্যে উঠে বসে। তবে প্লেনের মধ্যে ওঠার পরে সে দেখতে পায় যে বায়োনিকা তার সামনে সিটেই বসেছে। এখানে জ্যাকেল তাকে চিনতে পারলেও আসলে বায়োনিকা তাকে চিনতে পারে না, কারণ সে তো জানে না যে এই শুটারই সেই শুটার যে সেদিন জার্মান পলিটিশিয়ান ফেস্টকে হত্যা করেছিল। আর এদিকে জ্যাকেল মনে মনে ভাবতে থাকে যে বায়োনিকা এসেছে ডক্টর চার্লসের নিরাপত্তা হিসেবে, মানে এই MI16 এজেন্ট বায়োনিকার কারণে ডক্টর চার্লসকে হত্যা করা তার জন্য বেশ কঠিন হয়ে পড়বে। তবে জ্যাকেল তো আর কাঁচা খিলেরই না, সে ওই জায়গাতে পৌঁছে গেলে এবার তার ব্যাগ রাখার পরে সরাসরি দেখা করে সেই স্টেডিয়ামের একজন পরিচ্ছন্ন কর্মী রাসমাসের সাথে। আর সে রাসমাসকে একটি বারে নিয়ে যেয়ে তার সাথে গল্প করতে করতে এবার সে নিজের পরিচয় বলে দিতে থাকে। জ্যাকেল রাসমাসকে বলতে থাকে যে পেশায় সে একজন ইঞ্জিনিয়ার আর বর্তমানে সে এখানে এসেছে এই সুন্দর দেশের সুন্দর সুন্দর বিল্ডিং গুলোর স্ট্রাকচার কালেক্ট করতে, যেন সে তার পরবর্তী প্রজেক্ট গুলোতে এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে যে কাজে লাগাতে পারে। এখানে গল্পের মাধ্যমে জ্যাকেল তাকে সেই বিল্ডিং এর কথা বলে যেই বিল্ডিং এ রাসমাস পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে। আর এই বিল্ডিং এই কিছুদিন পরে ডক্টর চার্লসের একটি অনুষ্ঠান হতে চলেছে। জ্যাকেল গভীর ভাবে রাসমাসের মাইন্ড পর্যবেক্ষণ করতে থাকে আর এভাবে সুযোগ বুঝে তাকে বলে দেয় যদি রাসমাস তাকে আজকে সেই বিল্ডিং এর মধ্যে নিয়ে যেতে পারে তবে সে ওই বিল্ডিং এর একটি স্ট্রাকচার নোট করে নিতে পারবে, কারণ সেই বিল্ডিংটি তার খুবই পছন্দ হয়েছে। আর তার প্ল্যান রয়েছে নিজের দেশে যে এরকম একটি বিল্ডিং এর স্ট্রাকচার কমপ্লিট করা। কিন্তু এখানে রাসমাস তো জানে না যে জ্যাকেলের মনের মধ্যে আসলে কি চলছে। রাসমাস তাকে সরল বিশ্বাস করে
করে নেয় আর পরের দিন তাকে সেই বিল্ডিং এর মধ্যে নিয়ে যায়। রাসমাস তার হাতে থাকা এন্ট্রি কার্ড দিয়ে দরজার সকল সিকিউরিটি খুলে জ্যাকেলকে ভেতরে নিয়ে যায়। এখানে জ্যাকেল তাকে বলতে থাকে, তুমি তোমার কাজ শুরু করে দাও, আমি পুরো বিল্ডিং এর স্ট্রাকচার বানিয়ে নিতে থাকি। অন্যদিকে আমরা MI16 এজেন্টদের অফিস দেখতে পাই, যেখানে দেখা যায় তাদের মধ্যে একজন বলতে থাকে যে সেদিন যখন জার্মান পলিটিশিয়ান ফেস্টকে হত্যা করা হয়েছিল, তাদের লোকেশনে 2 কিলোমিটার দূরের এক বিল্ডিং থেকে একজন মানুষ সন্দেহজনকভাবে একটি মাত্র সুটকেস নিয়ে খুব দ্রুত তড়িঘড়ি করে সেই বিল্ডিং থেকে বেরিয়ে গিয়েছিল। ফলে একজন স্কেচ আর্টিস্টকে ডেকে আনা হয় আর ওই এজেন্টের বলা কথা অনুযায়ী একজন মানুষের স্কেচ আঁকা হয়। স্কেচ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এবার সেই এজেন্টকে দেখানোর পরে সে জ্যাকেলের মুখ আইডেন্টিফাই করে আর এবার প্রথমবারের মতো বায়ানিকা জ্যাকেলের ফেস দেখতে পায়। এদিকে যখন রাসমাস তার নিজের মতো ক্লিন করার কাজ করছিল, অন্যদিকে জ্যাকেল গোপনে বিল্ডিং থেকে বেরিয়ে যায় আর পাশের দোকান থেকে কিছু শুকনা খাবার ও পানি কিনে এনে আবারও ভেতরে চলে আসে। আসলে জ্যাকেল জানে এই জায়গাতে যেদিন ডক্টর চার্লস আসবে অন্তত তার 2 দিন আগে থেকেই চারপাশে সিল করে দেওয়া হবে আর সিকিউরিটি মোতায়েন করে দেওয়া হবে। এমনকি এই 2 দিন আগে কোনো মানুষকে এই এলাকাতে ঢুকতে দেওয়া হবে না। আর এই কারণে জ্যাকেল কয়েকদিন আগেই শুকনো খাবার এবং পানি মজুদ করে রেখেছে, যেন সে এই জায়গাতে কয়েকদিন ধরে তার স্নাইপার নিয়ে বসে থাকতে পারে। ভাই রে ভাই, একটা স্নাইপার হতে গেলে কি পরিমাণ ডেডিকেটেড হতে হয় তাই এই কাহিনী দেখলেই বোঝা যাচ্ছে। এভাবে অনেকক্ষণ খোঁজার পরে জ্যাকেল সেই অডিটোরিয়ামের বাংকারের নিচে একটি ঠিকঠাক জায়গা খুঁজে পায়, যেখান থেকে সেই স্নাইপার তাক করে ডক্টর চার্লসকে খুব সহজেই হেডশট দিতে পারবে আর এই জায়গা থেকে সে অনায়াসে বেরিয়েও যেতে পারবে। যাই হোক, এমন এক ঠিকঠাক জায়গা খুঁজে পাওয়ার পরে এবার সে রাসমাসকে বলতে থাকে যে তার কাজ কমপ্লিট হয়ে গেছে। সেই সাথে রাসমাসকে বলতে থাকে যে আজকের ফ্লাইটেই সে তার নিজের দেশে ফিরে যেতে চলেছে আর রাসমাসের কাছ থেকে বিদায় নিয়ে তাকে এত সুন্দর হেল্প করার জন্য সে রাসমাসকে ধন্যবাদও জানায়। কিন্তু এরই মধ্যে জ্যাকেল রাসমাসের কাছে থাকা সেই এন্ট্রি আইডি কার্ডটি চুরি করে নেয়, যেন সেই আইডি কার্ড দিয়ে সে আগামীকাল অনায়াসেই এই অডিটোরিয়ামের মধ্যে ঢুকতে পারে। যেদিন ডক্টর চার্লস অডিটোরিয়ামে আসবে ঠিক তার 2 দিন আগে জ্যাকেল সেই আইডি কার্ড ব্যবহার করে আবারও অডিটোরিয়ামের মধ্যে ঢুকে যায় আর তার সেই লুকানো জায়গায় যে স্নাইপার সেট করতে থাকে। এভাবে সেখানে আসার পরে সে 2 দিন ধরে সেই অডিটোরিয়ামের বাংকারের মধ্যে ঘাপটি মেরে বসেছিল আর সেখানে মজুদ করে রাখা সেই শুকনা খাবার এবং পানি খেয়েই বেঁচেছিল। এভাবে যখন তাদের কাঙ্ক্ষিত সেই দিন চলে আসে তখন চারপাশে প্রচুর সিকিউরিটি ও নিরাপত্তা মোতায়েন করা হয়। এদিকে জ্যাকেল ওই বাংকারের মধ্যে থেকেই তার স্নাইপার টার্গেট করে অপেক্ষা করতে থাকে ডক্টর চার্লসের জন্য। বেশ কিছুক্ষণ এভাবেই থাকার পরে এক কড়া নিরাপত্তার মাধ্যমে অবশেষে ওই অডিটোরিয়ামের মধ্যে উপস্থিত হয় ডক্টর চার্লস। অনেকক্ষণ ধরে ওত পেতে থাকা জ্যাকেল তার স্নাইপার স্কিউবে ডক্টর চার্লসকে দেখার সাথে সাথেই সে তার দিকে শুট করার জন্য প্রস্তুত হয়। যখন সে তার স্নাইপারের ট্রিগার চেপে দেবে ঠিক তার আগেই কেউ একজন ডক্টর চার্লসের উপরে ফায়ার করে বসে আর এই কাহিনী দেখে জ্যাকেল পুরোপুরি টাসি খেয়ে যায়। মানে এই ডক্টর চার্লসকে মারার জন্য এখানে আরো কোনো শুটার আগে থেকেই বসেছিল, তবে কাজের কাজ কিছুই হয় না। সেখানে বুলেট প্রুফ গ্লাস থাকার কারণে ওই বুলেট গ্লাস ভেদ করে ডক্টর চার্লসের গায়ে লাগে না। ফলে সেখানে ফায়ারিং এর কারণে চারপাশের ভয়ঙ্কর সিকিউরিটিরা শুটারকে আইডেন্টিফাই করে ফেলে আর চোখের পলকেই সেই শুটারকে ফায়ার করে তারা ওই জায়গাতেই হত্যা করে। আর অডিটোরিয়ামের মধ্যে এমন ফায়ারিং এর কারণে সেখানের সাধারণ মানুষজন চারপাশে ছোটাছুটি শুরু করে দেয়। জ্যাকেল এই সুযোগে কাজে লাগিয়ে ওই সাধারণ মানুষদের মধ্যে মিশে যায় আর এই অডিটোরিয়াম থেকে বেরিয়ে যেতে থাকে। তবে সে ভাবতে থাকে যে ডক্টর চার্লসকে মারার জন্য তাকে হায়ার করা হয়েছে, এখানে অন্য আরেকটা শুটার কিভাবে আসলো। এই সব কিছু ভাবতে ভাবতে যখন জ্যাকেল অডিটোরিয়াম থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়ে পেছন থেকে তাকে দেখতে পায় সেই অডিটোরিয়ামের পরিচ্ছন্ন কর্মী রাসমাস। জ্যাকেলকে দেখেই সে বলতে থাকে, তুমি না বলেছিলে যে আজ থেকে কয়দিন আগেই তুমি এই শহর থেকে চলে গিয়েছো, তাহলে তুমি এখানে কিভাবে আসলে? রাসমাসের এই সকল প্রশ্ন শুনে জ্যাকেল বুঝতে পারে যদি সে রাসমাসকে বাঁচিয়ে রাখে তবে পরবর্তীতে এই লোকটা তার ঝামেলার কারণ হতে পারে। ইচ্ছা না থাকার সত্ত্বেও সে রাসমাসের গলার মধ্যে দড়ি পেঁচিয়ে তার দম বন্ধ করে তাকে মেরে ফেলতে বাধ্য হয়। এদিকে আমরা জার্মানিতে দেখতে পাই তিমোথি নামের সেই গ্যাংস্টার তার অ্যাসিস্ট্যান্ট জিনার উপরে রেগে গেছে। জ্যাকেল কিভাবে শুট করেছে যে ডক্টর চার্লস এখনো বেঁচে রয়েছে। জিনা নামের সেই এজেন্টটাকে বলতে থাকে যে ওখানে বুলেট প্রুফ গ্লাস থাকার কারণে ডক্টর চার্লস প্রাণে বেঁচে গেছে, কিন্তু এখানে তোমরা তো ভালো করেই জানো যে জ্যাকেল আসলে শট নেওয়ার কোনো সুযোগই পায়নি। ঠিক ওই সময়ে টিভিতে দেখা যায় ডক্টর চার্লস মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয় যে আমার উপরে এমন হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নাই, আমি সেই অ্যাপসটি বিশ্বব্যাপী লঞ্চ করেই ছাড়বো। ঠিক ওই সময়ে একই নিউজ দেখছিল জ্যাকেলের স্ত্রী নুরিয়া। টিভির পর্দায় তার স্বামীর স্কেচ দেখে বুঝতে পারে যে এটা হচ্ছে তার হাজবেন্ড জ্যাকেল আর নিউজের মাধ্যমে জ্যাকেলের ছবি দেখিয়ে বলা হচ্ছে যে এক ভয়ঙ্কর শুটার তাদের শহরে ঘুরে বেড়াচ্ছে। এই কাহিনী দেখার পরে জ্যাকেলের স্ত্রী নুরিয়া ভাবতে থাকে তার হাজবেন্ড এমন কোন আকাম
করেছে যার পরিণাম হতে পারে খুবই ভয়ঙ্কর। তাই সে সরাসরি তার হাজবেন্ড জ্যাকেলকে ফোন করে বসে আর তাকে বোঝাতে থাকে, তুমি আমাকে বলেছিলে যে তুমি একজন MI16 এজেন্টের হয়ে কাজ করো, কিন্তু তোমাকে টেলিভিশনে দেখিয়ে বলা হচ্ছে যে তুমি একজন খুনি স্নাইপার। এখানে জ্যাকেল তার স্ত্রীকে আবার ভূগোল বোঝানোর চেষ্টা করে, তবে এবার নুরি সকল কিছুই বুঝতে পারে। তাই সে বলে দেয়, যদি আমাদের প্রতি তোমার কোনো মায়া থেকে থাকে তবে তুমি যেখানেই থাকো না কেন দ্রুত আমাদের সাথে দেখা করো। সিন শিফট হলে আমরা অন্যদিকে বায়োনিকাকে দেখতে পাই যে ওই জায়গা থেকে একটি জেলের মধ্যে এসেছে এমার বাবার সাথে দেখা করার জন্য। আসলে এমার মাকে খুন করার দায়ে তার বাবাকে জেলে পাঠানো হয়েছে। আর এখন বায়োনিকা তাকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার বন্ধু নরম্যান আমাদেরকে কোনোই তথ্য দেয়নি, তবে আমার সন্দেহ হচ্ছে তুমি জ্যাকেল নামের লোকটাকে খুব ভালো করে জানো। যদি তুমি আমাদেরকে জ্যাকেল সম্পর্কে কিছু তথ্য দাও তবে তোমার সাজা আমরা মওকুফ করে দেব। কিন্তু এখানে ওই লোকটা আর কোনো কথা না বলে এক ভয়ঙ্কর কাজ করে বসে। সে তার হাতের মধ্যে থাকা একটি ছোট্ট চাকু বের করে নেয় আর নিজের গলার উপরে ফ্যাস বসিয়ে দেয়। আর প্রচন্ড রক্তক্ষরণের কারণে সে ওই জায়গাতে পড়ে আস্তে আস্তে তরপাতে মারা যেতে থাকে। আসলে সে এই কাজটি করেছিল তার ভেতরে থেকে এক অনুশোচনার কারণে, কারণ তার কারণে তার মেয়ে পুলিশ হেফাজতে মারা গেছে। সেই সাথে সে নিজের হাতেই ভুল করে তার স্ত্রীকেও হত্যা করে ফেলেছে। এই অনুশোচনার কারণেই লোকটি এমন ভয়ঙ্কর কাজ করে বসে আর চোখের সামনে একজন তরতাজা মানুষকে মারা যেতে থেকে বায়োনিকার গলার পানি শুকিয়ে যেতে থাকে। যাই হোক, এখানেও বায়োনিকা জ্যাকেলের সম্পর্কে কোনো তথ্য না পাওয়ার কারণে এবার তার MI16 অফিসের সকল এজেন্টদেরকে কাজে লাগিয়ে দেয় জ্যাকেলের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। আর MI16 অফিসাররা দিন রাত পরিশ্রম করার পরে অবশেষে বায়োনিকার হাতে একটি রিপোর্ট এসে পড়ে। আর এই রিপোর্ট পড়ে বায়োনিকা জ্যাকেল সম্পর্কে জানতে পারে যে এই জ্যাকেল কোনো সাধারণ মানুষ ছিল না। এখান থেকে সিরিজের কাহিনী চলে যায় আজ থেকে কয়েক বছর আগে 2013 সালে। এখানে আমরা জানতে পারি যে জ্যাকেল তখন ছিল আমেরিকার নেভি সিলে সুদক্ষ একজন স্নাইপার। যখন জ্যাকেল মার্কিন নেভি সিলে জব করত তখন তার নাম ছিল অ্যালেক্স। ওই সময় দেখানো হয়েছে জ্যাকেল তার টিমের সাথে আফগানিস্তানে একটি মিশন পরিচালনা করতে এসেছে। আসলে তাদেরকে আমেরিকার তরফ থেকে আফগানিস্তানে পাঠানো হয়েছিল সেখানের এক ভয়ঙ্কর টেরোরিস্টকে হত্যা করার জন্য। আর তোমরা তো ভালো করেই জানো আমেরিকা শুধু মুসলিমদেরকেই বেছে বেছে টেরোরিস্ট মনে করতে থাকে। যাই হোক, জ্যাকেল তার চাকরির খাতিরে এই জায়গাতে চলে আসে আর সেখানে দূরে দাঁড়িয়ে থেকে আশেপাশের পরিবেশ বুঝতে থাকে। পরিবেশ বুঝে নেওয়ার পরে এবার জ্যাকেল তার একজন স্পটারকে সাথে করে নিয়ে তার স্নাইপার নিয়ে ঘাসের মধ্যে পাহাড়ের অন্তরালে তার স্নাইপার সেট করতে থাকে। তবে এখানে দেখা যায় এই মিশনটা ছিল খুবই দুরূহ, কারণ তারা যেই পজিশনে আশ্রয় নিয়েছে ওই জায়গা থেকে তাদের শত্রুপক্ষের অবস্থান ছিল প্রায় 2400 মিটার দূরে। চারপাশে ফাঁকা থাকার কারণে সেখানে প্রচুর বাতাস ছিল, আর এই কারণে এত দূর থেকে শট নেওয়া প্রায় একটা রিস্কের ব্যাপার ছিল। এই পরিবেশেই জ্যাকেল তার স্নাইপার সেট করে নিয়ে কয়েক ঘন্টা ধরে সেখানেই নিশানা করে ওত পেতে বসে থাকে তার স্পটারের সাথে। এভাবে কয়েক ঘন্টা একই জায়গায় বসে থাকার পরে এবার সে তার স্পটারকে বলতে থাকে সেখানের দূরত্ব এবং বাতাসের গতিবেগ ক্যালকুলেশন করে তাকে জানাতে। তার স্পটার সেখানের দূরত্ব এবং বাতাসের গতিবেগ ক্যালকুলেশন করে তাকে জানালে এবার জ্যাকেল তার স্নাইপার থেকে একটি নিখুঁত শট নেয় আর একটা শটে সেখানে থাকা টেরোরিস্ট মারা পড়ে যায়। ওই জায়গা থেকে ফিরে আসার পরে হঠাৎই একদিন তার কাছে মোজাফা নামের একজন লোক আসে। ওই লোকটি তাকে বলতে থাকে যে আমি জানি তুমি মার্কিন সেনাদের একজন দক্ষ স্নাইপার, আর তুমি যদি আমার একটি কাজ করে দাও তার বিনিময়ে তোমাকে $10 মিলিয়ন দেওয়া হবে। এই কথা শুনে জ্যাকেল বুঝতে পারে যে অবশ্যই এই কাজটা হতে চলেছে একটি ইলিগ্যাল কাজ। তবে $10 মিলিয়ন টাকার লোভ শুনে জ্যাকেল এই ইলিগ্যাল কাজ করতে রাজি হয়ে যায়। তাদের প্ল্যান মতো নির্দিষ্ট দিন চলে আসলে এবার জ্যাকেল তার স্নাইপার নিয়ে পজিশন নেয় তার টার্গেটকে উড়িয়ে দেওয়ার জন্য। তাদের টার্গেট যখন বিল্ডিং থেকে বাইরে বের হয় এবার সেই গ্যাংস্টার গাড়িতে ওঠার আগেই দূরে থেকে টার্গেট নিয়ে বসে থাকা জ্যাকেল তার স্নাইপার দিয়ে এক হেডশট দিয়ে বসে ওই লোকের মাথায়। ফলে খুব সহজেই সে এই মিশন কমপ্লিট করার সাথে সাথে নগদ $10 মিলিয়ন পেয়ে যায়। আর তোমরা তো খুব ভালো করে জানো একজন সুদক্ষ স্নাইপারের কাছে এমন খুচরো গ্যাংস্টারকে মিনিটের মধ্যে উড়িয়ে দেওয়া কোনো ব্যাপারই না। খুব সহজেই সে এই মিশনটি কমপ্লিট করার সাথে সাথে নগদ $10 মিলিয়ন পেয়ে যায়। এই মিশন কমপ্লিট করার পরে তাকে আফগানিস্তানে আবারও একটি মিশনে পাঠানো হয় আমেরিকার তরফ থেকে। তাদেরকে বলা হয়েছিল যে ওই জায়গাতে আফগানিস্তানের এক কুখ্যাত সন্ত্রাসী অবস্থান করছে, আর তাদেরকে একদম ফাইনাল অর্ডার দেওয়া হয়েছিল যে কোনো কিছু না দেখেই তারা যেন ওই সন্ত্রাসীদের ওপরে হামলা করে বসে। মিশন বুঝে নেওয়ার পরে জ্যাকেল আবারও আফগানিস্তানে পয়েন্ট করা এলাকায় চলে আসে আর দূরে থেকে ওই এলাকাটি বাইনোকুলার দিয়ে ভালোভাবে দেখতে থাকে। এবারও পরিবেশ বুঝে ওঠার পরে সে তার স্নাইপার নিয়ে আগের মতোই পজিশন নেয়, আর এবারও ঠিক আগের মতোই একইভাবে সুযোগ পাওয়ার সাথে সাথেই সে এক হেডশট দিয়ে সেখানে থাকা একজন লোককে ডাউন করে দেয়। কিন্তু তার আশেপাশে থাকা আরো লোকজন যখন বুঝতে পারে তাদের উপরে বাইরে থেকে অ্যাটাক হচ্ছে, এবার তারা অস্ত্র হাতে তুলে নেয়
নেয় আর মার্কিন সেনাদের উপরে হামলা করতে লেগে যায়। কিন্তু এবার সেখানে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে মার্কিন সেনারাও এমন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ছিল না, যার কারণে সেখানে কয়েকজন মার্কিন নাগরিকও ঘায়েল হয়ে পড়ে আফগানিস্তান লোকদের রাইফেলের গুলিতে। কিন্তু তখনও জ্যাকেল তার স্নাইপার নিয়ে সেখানেই একদম ঘাপটি মেরে বসেছিল। কিন্তু জ্যাকেল যখন তার দ্বিতীয় শট নিতে যায়, এবার সে তার স্নাইপার স্কিউবে দেখতে পায় যে তারা যেই বাড়িতে হামলা করেছে আসলে এটা কোনো টেরোরিস্টের বাড়ি ছিল না, বরং এই বাড়িতে তখন একটি বিয়ে চলছিল। মানে তাদের ইনফরমেশন ছিল একটা ভুল ইনফরমেশন, আর ভুল করে তারা একটি পবিত্র বিয়ে বাড়িতে টেরোরিস্ট মনে করে হামলা চালিয়ে বসেছে। এই কাহিনী দেখার সাথে সাথে জ্যাকেলের মন একদম ভেতর থেকে ভেঙে যায়, কারণ তার হাতেই ভুলবশত একটা সুন্দর পরিবার নিজের হাতেই ধ্বংস করে দিল একটা সুন্দরতম দিনে। এই কাহিনীটা তার মনের মধ্যে এতটাই দাগ কেটে ফেলে যে সে এটা মাথা থেকে বের করতে পারছিল না। তবে যাই হোক, যান বাঁচানোর খাতিরে সে ওই জায়গায় পাল্টা আক্রমণ করে তার সঙ্গীদেরকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু এখানে দেখা যায় মাঝ রাস্তায় আসার পরে জ্যাকেল কি মনে করে তাদের দুইটা গাড়ি থামিয়ে দেয়। সে বলতে থাকে যে তোমরা এই গাড়িতে বসে থাকো, আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে রাস্তার মধ্যে হয়তো ল্যান্ডমাইন পোতা রয়েছে। এভাবে সে দেখতে দেখতে তাদের গাড়ি থেকে বেশ কিছু দূরে এগিয়ে আসে। নির্দিষ্ট একটা দূরে যাওয়ার পরে আমরা দেখতে পাই জ্যাকেলের পকেটের মধ্যে একটা রিমোট কন্ট্রোল ছিল। দূরে যাওয়ার পরে সে তার পকেট থেকে সেই রিমোটটি বের করে আর এক চাপে তাদের দুইটা মার্কিন নেভি সিলের গাড়ি উড়িয়ে দেয়। ফলে ওই গাড়িতে থাকা সকল মার্কিন সেনারা সেই গাড়ির সাথেই ব্লাস্টের মাধ্যমে একদম ছিন্নভিন্ন হয়ে এক জায়গাতেই মারা যায়। সেখানে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়ে জ্যাকেল একা একা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আসলে এখানে জ্যাকেল বুঝে গিয়েছিল যে আমেরিকান সরকার কোন রকম বিচার ব্যবস্থা ছাড়াই আফগানিস্তানের লোকদের উপরে অত্যাচার অবিচার চালাচ্ছিল তাদেরকে দিয়ে। জ্যাকেল এই কাহিনী সহ্য করতে না পেরে এমন একটি কাণ্ড ঘটিয়ে সেই জায়গা থেকে নিজেকে পুরোপুরি ভাবে গায়েব করে নেয়। আর এখানে সকল নেভি সিলের সেনাদের সাথে নিজেকে মৃত প্রমাণ করে দিয়ে পুরোপুরি ভাবে আত্মগোপনে চলে যায়। সেখান থেকে সে অন্য দেশে ফিরে আসে আর নতুন নাম ধাম দিয়ে নতুন জীবন শুরু করে। আর এভাবে বেশ কয়েক বছর ধরে সে ছিন্ন ভিন্ন হয়ে ঘোরার পরে একদিন তার পরিচয় হয় ডার্ক ওয়েবের সাথে। আর মোটা পরিমাণ টাকার বিনিময়ে একটার পর একটা কন্টাক্ট কিল করতে করতে আজকে এই পর্যায়ে চলে এসেছে। এখান থেকে সিরিজের সিন আবারও বর্তমানে চলে আসে। আর এবার দেখা যায় আফগানিস্তানের যেই মোজাফা নামের লোকটি জ্যাকেলকে প্রথম মিশন দিয়েছিল, সেই লোকটি তাকে আরো একটি মিশন দিয়েছে যেখানে তাকে মারতে হবে একজন গ্যাংস্টারকে। কিন্তু এই মিশন নেওয়ার পরে জ্যাকেলের কাছে কোনো কিছুই যেন মনে হচ্ছিল না, কারণ এই হত্যাগুলো তার কাছে একদম দুধে ভাত হয়ে গিয়েছিল। ফলে একদিন ওই গ্যাংস্টার যখন সমুদ্রের দ্বীপের মধ্যে বসেছিল, সে একটি বোটের মধ্যে করে যে প্রায় 3 কিলোমিটার দূরের একটি জায়গা থেকে স্নাইপার দিয়ে এক হেডশট দিয়ে সেই গ্যাংস্টারের খুলি উড়িয়ে দেয় আর আরামসে ওই জায়গা থেকে বেরিয়েও চলে আসে। যখন এই গ্যাংস্টারের হত্যার নিউজ পত্রিকাতে ছাপানো হয়, তখন বায়োনিকা এই নিউজটি পড়ে একটি বিষয় লক্ষ্য করে যে এই গ্যাংস্টারকেও মারা হয়েছে সেখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরের এক জায়গা থেকে। আর এই কাহিনীটা যখন বায়োনিকা নোট করে, তখন সে বুঝতে পারে যে এটা একমাত্র জ্যাকেল ছাড়া আর কারোই কাজ না। আর ওই পত্রিকা পড়ার পরে ফাইনালি বায়োনিকা জ্যাকেলের লোকেশনও পেয়ে যায়, কারণ সেই গ্যাংস্টারকে জার্মানির একটি দ্বীপে মারা হয়েছিল। মানে জ্যাকেল বর্তমানে জার্মানিতেই রয়েছে। এবার জ্যাকেল বেরিয়ে পড়ে তার জীবনের সব থেকে বড় কাজটি করার জন্য। মানে সে এবার বেরিয়ে পড়েছে ডক্টর চার্লসকে মারার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পরে জ্যাকেল জানতে পারে যে ডক্টর চার্লস বর্তমানে একটি প্রাইভেট আইল্যান্ডে অবস্থান করছে। সেই প্রাইভেট আইল্যান্ডটি ট্র্যাক করে জ্যাকেল এখানে চলে আসে আর নদীর মধ্যে দাঁড়িয়ে থেকে মাছ ধরতে থাকা একটি বোটে উঠে পড়ে। তারপর সেই বোটে থাকা বৃদ্ধ একটি মানুষকে সে মেরে ফেলে, যেন সে এই বোটের মাধ্যমে সে হত্যাকাণ্ড ঘটাতে পারে। জ্যাকেল ডক্টর চার্লসের বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে নদীর মধ্যে ওই বোট দিয়ে মাছ ধরার অভিনয় করতে থাকে। আর সুযোগ বুঝে তার স্নাইপারের পার্টস গুলো একটা একটা করে তার বোটের উপরে সেট করতে থাকে সেই আইল্যান্ডের দিকে তাক করে। এমন সময় দেখা যায় ডক্টর চার্লস তার সিকিউরিটিদেরকে নিয়ে আইল্যান্ডের পানির মধ্যে নেমে যাচ্ছে সাঁতার কাটার জন্য। সেখানে ডক্টর চার্লসের সিকিউরিটিরা তার আশেপাশের পরিবেশ ভালোভাবে দেখতে থাকে যে কোনো শুটার বা কোনো শত্রু রয়েছে কিনা। এভাবে দেখতে যেয়ে তারা বেশ কয়েক কিলোমিটার দূরে একটি বোট ভেসে থাকতে দেখতে পায়। পুরোপুরি দেখার পরে তারা বুঝতে পারে যে এই বোটটি এসেছে এখানে মাছ ধরতে। তাই তারা আর কোনো সন্দেহ না করে তাদের লিডার ডক্টর চার্লসকে পানিতে নামার অনুমতি দেয়। ডক্টর চার্লস যখন পানিতে সাঁতার কাটতে নামে, তখন দুজন গার্ড তার দুই পাশে পাহারা দিয়ে পানির মধ্যে সাঁতার কাটতে কাটতে এগিয়ে যেতে থাকে। এমনকি একজন ওয়াটার বোট নিয়ে
ডক্টর চার্লসের সাথে সাথেই যেতে থাকে। মানে এই ডক্টর চার্লসের সিকিউরিটি নিরাপত্তা কেমন হতে পারে তা তো তোমরা বুঝতেই পারছো। যখন দূরে থেকে জ্যাকেল দেখতে পায় যে ডক্টর চার্লস পানিতে নেমে গেছে, এবার সে তার স্নাইপার আস্তে আস্তে ডক্টর চার্লসের দিকে ঘুরিয়ে নিতে থাকে। এত দূরে থাকার কারণে সে আসলে বুঝতে পারছিল না যে এই তিনজনের মধ্যে আসলে ডক্টর চার্লস কোনটা। ঠিক ওই সময়ে ডক্টর চার্লসের সিকিউরিটিরা একটি ড্রোন পাঠিয়ে দেয় ওই বোটের কাছে, কারণ তাদের সন্দেহ হয়েছে ওই বোটটা কোনো সাধারণ বোট নয়, কারণ সেই বোট ওই জায়গাতে বিগত কয়েক ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই বোটের ওপরে এক ভয়ঙ্কর স্নাইপার তার স্নাইপার রাইফেল লোড করে নিয়ে বসে রয়েছে ডক্টর চার্লসকে হত্যা করার জন্য। সিকিউরিটিরা ডক্টর চার্লসের কাছে থাকা সেই সিকিউরিটিদেরকে এই ঘটনা জানিয়ে দিলে তারা দ্রুত ডক্টর চার্লসকে উপকূলের দিকে নিয়ে আসতে থাকে। সেই সাথে একজন সিকিউরিটি ডক্টর চার্লসকে তার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে পানির নিচে টেনে নিয়ে যেতে থাকে, কারণ তারা বুঝে গেছে ডক্টর চার্লস যদি একবার মাথা তুলে দাঁড়ায় তবে সেই স্নাইপারটি হেডশট দিয়ে তাদের বসের খুলি উড়িয়ে দেবে। ডক্টর চার্লসকে নিজের অক্সিজেন মাস্ক দেওয়ার কারণে সেই গার্ড পানির উপরে ভেসে ওঠে। এবার দূরে থাকা জ্যাকেল তার স্নাইপার দিয়ে এক হেডশট দিয়ে তার খুলি উড়িয়ে দেয়। বাকি সিকিউরিটিরা ডক্টর চার্লস পর্যন্ত পৌঁছানোর আগেই ডক্টর চার্লসের অক্সিজেন শেষ হয়ে যায়। ফলে যখনই সে পানির উপরে মাথা তুলে, এবার জ্যাকেল আর কোনো সুযোগ না দিয়ে তার স্নাইপার দিয়ে এক মারাত্মক হেডশট দিয়ে অবশেষে ডক্টর চার্লসের খুলি উড়িয়ে দেয়। আর দ্রুত সেই বোটে তার স্নাইপার গুলো খুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবে জ্যাকেল নদীর মধ্যে থেকে উঠে যখন গাড়ি নিয়ে পালাচ্ছিল, এদিকে ডক্টর চার্লসের মৃত্যুর খবরে পুরো শহরে ছড়িয়ে যায়, যার কারণে সম্পূর্ণ শহর জুড়ে পুলিশের কঠিন তল্লাশি শুরু হয়েছিল। এভাবে পালানোর সময় জ্যাকেলও পুলিশের সামনে এসে পড়ে। যখন পুলিশ তাকে থামাতে যায়, এবার জ্যাকেল নিজের নিরাপত্তার জন্য পুলিশদের ওপরেই গাড়ি চালিয়ে দেয় আর ওই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় তিমোথি নামের সেই গ্যাংস্টার নিউজের মাধ্যমে জেনে গেছে যে তার সবচেয়ে প্রধান শত্রু ডক্টর চার্লসকে স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে। সেই সাথে সে এটাও জেনে যায় যে ডক্টর চার্লসের মৃত্যুর কারণে বর্তমানে সেই অ্যাপটি আর বাজারে লঞ্চ করা হবে না। এই নিউজ দেখার পরে তিমোথি জ্যাকেলের উপরে বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা MI16 এজেন্টদের অফিস দেখতে পাই, যেখানে দেখা যায় সেখানকার সকল গোয়েন্দা কর্মকর্তারা একটি মিটিং এ বসে। সেখানের একজন সিনিয়র কর্মকর্তা বলতে থাকে যে যেভাবেই হোক আমাদের এই মিশনটি বন্ধ করতে হবে, কারণ এই শুটার যেই হোক না কেন সে খুবই ট্রেনিং প্রাপ্ত একজন শুটার। আমাদের ধারণা যে সে হয়তো কোনো সামরিক কর্মকর্তা ছিল। তাছাড়া এমন সুদক্ষভাবে শুট নেওয়া কোনো সাধারণ স্নাইপারের পক্ষে সম্ভব না। আর MI16 সিদ্ধান্ত নিয়েছে তারা এই কেস অন্য ডিপার্টমেন্টের হাতে হস্তান্তর করে দিবে, কারণ একদিকে তারা এই শুটারের কোনো ঠিকানা গোষ্ঠী খুঁজে বের করতে পারেনি, তারপরেও এই শুটারকে তারা কোনোভাবেই থামাতে পারছে না, যার কারণে তাদের MI16 ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাচ্ছে চারিদিকে। কিন্তু এখানে বায়োনিকা কোনোভাবেই মানতে রাজি না এই কেসটা অন্য ডিপার্টমেন্টের হাতে তুলে দিতে, কারণ সে জ্যাকেলের অনেক তথ্য ইতিমধ্যেই খুঁজে বের করে ফেলেছে। কিন্তু অতঃপর সিনিয়র অফিসার তাকে অর্ডার করে যে এই কেস থেকে সরে আসার জন্য। যাই হোক, পুলিশদেরকে ফাঁকি দিয়ে যখন জ্যাকেল ওই এলাকা থেকে বেরিয়ে আসছিল, হঠাৎ তার সামনে একটি বাচ্চা ফুটবল তুলে নেওয়ার জন্য রাস্তার মাঝখানে চলে আসে। ফলে সে ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য জ্যাকেল তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যায়। এই যাত্রায় সে প্রাণে বেঁচে গিয়েছিল। পরে দেখা যায় একদম বিধ্বস্ত অবস্থায় যখন সে পাহাড় থেকে লোকালয়ের মধ্যে উঠে আসছিল, হঠাৎ তার সামনে দুজন বৃদ্ধ দম্পতিকে দেখতে পায়। জ্যাকেল ওই বৃদ্ধ দম্পতির কাছে সাহায্য চায়। সে বলতে থাকে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে সে বেশ আহত হয়েছে, তাই তারা যেন একটি গাড়িতে করে তাকে হসপিটালে পৌঁছে দেয়। জ্যাকেলের এই অবস্থা দেখে সেই বৃদ্ধ দম্পতি তাকে গাড়িতে করে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। কিন্তু সেই বৃদ্ধ দম্পতি যখন তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, হঠাৎ তাদের গাড়ি আবারও পুলিশের চেকপোস্টের সামনে এসে পড়ে। আর এই কাহিনী দেখার পরে এবার জ্যাকেল ইচ্ছে না থাকা সত্ত্বেও সেই বৃদ্ধ দুজন দম্পতিকে হত্যা করতে বাধ্য হয়। আর সেই গাড়ি নিয়ে সে আবারও পুলিশদের চেকপোস্ট ফাঁকি দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসতে থাকে। এভাবে সকল রকম চেকপোস্ট ফাঁকি দিয়ে জ্যাকেল কোনোভাবে তার যান বাঁচিয়ে নিজের শহরে এসে পৌঁছায়। অন্যদিকে দেখা যায় তিমোথি নামের সেই গ্যাংস্টার তার অ্যাসিস্ট্যান্ট জেনিকে কল করে জিজ্ঞেস করতে থাকে যে তুমি বর্তমানে কোথায় রয়েছো। এই জেনি নামের লেডি অ্যাসিস্ট্যান্টই কিন্তু জ্যাকেলের কাছে ডক্টর চার্লসকে মারার অর্ডার দিয়েছিল। এখানে জেনি বুঝতে পারে যে তিমোথি তাদের সাথে 2 নম্বরই করতে চলেছে, মানে সে যদি তার এক্সাক্ট লোকেশন বলে দেয় তবে তিমোথির লোকজন তাকে মেরে ফেলতে পারে। তাই সে তিমোথিকে তার লোকেশনের একটি ভুল রুমের ঠিকানা দেয় আর দ্রুত ওই রুম থেকে বেরিয়ে আসতে থাকে। ঠিক ওই সময়ে তিমোথি দেখতে পায় যে তার বলা সেই রুমের দিকে তিমোথির পাঠানো বেশ কয়েকজন লোক এগিয়ে যাচ্ছে তাকে হত্যা করার জন্য। এই কাহিনী দেখার পরে জেনি বুঝতে পারে যে তার সন্দেহ 100% সঠিক, মানে তিমোথি নামের সেই লোকটা তাদের সাথে 2 নম্বরই করতে বসেছে। এদিকে জ্যাকেল যখন তার বাড়িতে ফিরে আসে, সে দেখতে পায় যে তার এই আকাম কুকামের কারণে তার স্ত্রী নুরিয়া তাকে ছেড়ে ছেলেকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। ঠিক ওই সময়ে তার
তার কাছে কল করে বসে জেনি। সে তাকে কল করে বলতে থাকে যে তিমোথি তোমার সাথে 2 নাম্বারই করতে চলেছে আর সে তোমাকে বাকি টাকাগুলো আর দিবে না। এই কথা শোনার সাথে সাথে জ্যাকেল তার রুমে থাকা টাকার বান্ডিলগুলো একটি ব্যাগের মধ্যে ভরতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে যে তিমোথির লোকজন এখন তার উপরে আক্রমণ করতে আসবে, কারণ $50 মিলিয়ন ব্যাপার। কিন্তু এখানে দেখা যায় ঠিক ওই সময়ে জ্যাকেলের বাড়িতে এসে পৌঁছে গেছে MI16 এজেন্ট বায়োনিকা ও তার টিম। বায়োনিকা বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথেই জ্যাকেলের শালাকে দেখে মনে করতে থাকে যে এটাই হয়তো জ্যাকেল। তবে সে কনফার্ম না হয়ে হঠাৎই জ্যাকেলের শালার উপরে ফায়ারিং করে বসে, আর ভেতর থেকে বাইরে এই ফায়ারিং এর সাউন্ড শুনে জ্যাকেল বুঝতে পারে যে তাকে মারার জন্য কেউ না কেউ তার বাড়িতে এসে পড়েছে। সে ওই টাকা ভর্তি ব্যাগগুলো নিয়ে তার সেই সেফ রুমের মধ্যে চলে যায়, আর সেই রুমে থেকে তার স্নাইপার গুলো অ্যাসেম্বল করে নিতে থাকে এবার বায়োনিকাকে শেষ করার জন্য। এদিকে বায়োনিকার পুরো টিম জ্যাকেলের বাড়ি তল্লাশি করতে থাকে, আর এভাবেই তারা পুরো বাড়িতে ছড়িয়ে যায়। সম্পূর্ণ বাড়ি তল্লাশি করতে করতে বায়োনিকা একদম জ্যাকেলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কাছের এপাশ থেকে জ্যাকেল বায়োনিকাকে স্পষ্ট দেখতে পাচ্ছিল, কিন্তু গ্লাসের অপর পাশে থাকার কারণে বায়োনিকা আসলে বুঝতে পারছিল না যে তার সামনে দাঁড়িয়ে রয়েছে জ্যাকেল। এভাবে যখন বায়োনিকা তার পুরো বাসা তল্লাশি করছিল তখন হঠাৎ আমরা দেখতে পাই যে স্নাইপারের টার্গেট এসে লেগেছে বায়োনিকার কপালে। কিছু বুঝে ওঠার আগে কোথায় থেকে একটি স্নাইপার শট এসে বায়োনিকার মাথায় লাগে, আর তার চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যায়। তোমরা খুব ভালো করেই জানো যে জ্যাকেল নামের এই মানুষটা কোনো সাধারণ শুটার না। শিকার করতে এসে বায়োনিকা নিজেই শিকারের পরিণত হয়ে যায় এক ভয়ঙ্কর স্নাইপারের। সেই সাথে বায়োনিকার সাথে আসা তার টিমের সকলকে একে একে সে মাটিতে শুইয়ে দেয়। বায়োনিকার এই হত্যার নিউজ যখন তাদের এজেন্টরা জানতে পারে তখন তারা বলতে থাকে আমরা আগেই বলেছিলাম এই শুটারের কাছ থেকে দূরে থাকার জন্য, কিন্তু বায়োনিকা যেহেতু আমাদের অর্ডার অমান্য করে নিজে থেকে মিশনে গিয়েছে এর জন্য আমরা কোনো দায়ভার নিতে পারবো না। বায়োনিকাকে হত্যা করার পরে এবার আমরা জ্যাকেলকে দেখতে পাই সে দেখা করতে এসেছে সেই লেডি এজেন্ট জিনার সাথে, যে ডক্টর চার্লসকে মারার অর্ডার জ্যাকেলকে দিয়েছিল। জিনা তাকে বলতে থাকে যে গ্যাংস্টার তিমোথি আমাদের দুজনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর সে তোমাকে বাকি $50 মিলিয়ন কখনোই দিবে না, এমনকি সে তোমাকে খুঁজে বেড়াচ্ছে মেরে ফেলার জন্য। তাই আমি চাই তুমি এই বেটা গ্যাংস্টার তিমোথিকে চিরতরে ঘুম পাড়িয়ে দাও। তবে এই কথাবার্তাগুলো শোনার পরে জ্যাকেল কোনো রিয়াকশন না দিয়ে তাকে বলতে থাকে আমি আপাতত সেই $50 মিলিয়ন নিয়ে ভাবছি না, কিন্তু কেউ যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তার পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। এই সকল কথাবার্তা বলে জ্যাকেল জিনার কাছ থেকে উঠে অন্যদিকে চলে যেতে থাকে। মানে জ্যাকেলের হাতে হয়তো আরো কোনো বড় গ্যাংস্টার বা প্রেসিডেন্টকে হত্যা করার অর্ডার এসেছে, আর সে ওই মিশনেই নামতে চলেছে। আর এখানেই এই সম্পূর্ণ সিরিজের শেষ হয়ে যায়। যদি এই সিরিজের দ্বিতীয় সিজন আসে তবে অবশ্যই এক্সপ্লেন চলে আসবে আমার চ্যানেলে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন আরো এক কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো।